তো আমরা শুরু করি। যে আমরা আজকে যে জিনিসগুলো বলবো এগুলো আমরা সবাই জানি। তো শুধু বিষয়গুলো হচ্ছে যে আমরা একটু মানে আপনাদেরকে রিমাইন্ড দেওয়ার জন্য আসলে আমি প্রেজেন্টেশনটা এরকম বলেছি যে ম্যানেজমেন্ট অফ হাই ব্লাড প্রেশার অ্যাট দ্য উপজেলা লেভেল অ্যান্ড কেস বেস লার্নিং, যে আমরা একটু প্র্যাকটিক্যাল কেস ওরিয়েন্টেড আমরা পড়াশোনা করার চেষ্টা করব। এখানে আমরা খুব বেশি থিওরি বা খুব বেশি আমরা প্যাথোজেনেসিস মেকানিজম এগুলোতে আমরা যাব না। তো আমরা শুরু করি। যে আমাদের আজকের লার্নিং অবজেক্টিভ হচ্ছে যে আমরা আশা করছি যে আজকের এই প্রেজেন্টেশনের পরে আমরা ব্লাড প্রেশারটা যারা যেভাবে আগে মাপতাম হয়তো আজকের পর থেকে আমরা সেটা কারেক্টলি মাপবো। আমরা ডায়াগনোসিস অফ হাইপারটেনশন সম্বন্ধে আমরা নিজেদেরকে রিভাইজ করব এবং আমরা আচ্ছা, প্রেশারের ওষুধ স্ক্রিন কখন শেয়ারিং আরেকজন করে ফেলছে, মনে একটু দেখো তো। আহ, এই এই প্রেশারের ওষুধ আমরা কখন শুরু করব এবং আমরা কোনটা চয়েস করব সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা রুগী হাইপারটেনসিভ পেশেন্ট যদি ফলো আপে আসে তাহলে আমরা সেখানে কি কি দেখব, কখন প্রেশারের ওষুধের ডোজ বাড়াবো, এই জিনিসগুলো আমরা শিখব। তো আমি যদি একেবারে কনসাইজ করে বলি যে উপজেলা লেভেলে বা রুরাল এরিয়াতে বা যারা জিপি করি তাদের কাছে তিনভাবে হাই প্রেশারের রোগীগুলো আসতে পারে। একটা হচ্ছে যে প্রিভিয়াসলি নর্মোটেনসিভ পেশেন্ট, তারা আমরা দেখলাম যে ব্লাড প্রেশার হাই। ডায়াগনোস হাইপারটেনসিভ পেশেন্ট, তারা আমাদের কাছে আসতে পারে বিপি হাই। আর কিছু আসতে পারে যাদের আনইউজুয়ালি হাই, দ্যাট ইজ ভেরি হাই, আইদার আর্জেন্সি অর এমার্জেন্সি। তো আমরা প্রথমেই যদি একটা কেস যদি আমরা একটু দেখি যে একজন রুগী দেখা গেল যে ভেগ কমপ্লেন নিয়ে চেম্বারে আসলো যে তার ভাল লাগে না, দুর্বল লাগে, মাঝে মাঝে ঘাড়ে ব্যথা হয়। আমরা প্রেশার মেপে দেখলাম যে 158/98, এবং আমরা দেখলাম যে সার্ভাইকাল স্পাইনের মুভমেন্ট নর্মাল। আর অন্যান্য হিস্ট্রিতে আমি গেলাম না, দিস ইজ দ্য জিস্ট। এখন আমরা এইরকম একটা রুগী যার বিপি আমরা ইনসিডেন্টালি পেলাম বেশি, তাদের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। তো আমরা যদি প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে এই রুগীর বিপি বেশি পাওয়ার কারণ হতে পারে একটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে ট্রানজিয়েন্ট ইলিভেশন অফ দ্য ব্লাড প্রেশার, দ্যাট ইজ ট্রানজিয়েন্ট হাইপারটেনশন। এগুলো সাধারণত যদি প্রস্রাবের চাপ নিয়ে বিপি মাপা হয়, পায়খানার চাপ নিয়ে বিপি মাপা হয়, রুগী যদি হেঁটে এসে বিপি মাপে, রুগী যদি আধা ঘন্টার মধ্যে হ্যাভি মিল টি কফি এগুলো খায়, এগুলো হচ্ছে যে মোস্ট কমন কজ। এছাড়া হোয়াইট কোড হাইপারটেনশন একটা ইম্পর্টেন্ট। তো এই হোয়াইট কোড হাইপারটেনশন আসলে বেসিকলি আমরা ডায়াগনোসিস করতে পারি না একদম এবিপিএম ছাড়া, মানে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মেজারমেন্ট ছাড়া আমরা এটা ডায়াগনোসিস করা কঠিন। তো আমরা এগুলো কঠিন কথা আমার মনে হয় যে দোজ আর আই থিঙ্ক ভেরি মাচ একাডেমিক টক। তো আমরা এটা সম্বন্ধে খুব বেশি আমরা আলোচনা করব না। অ্যান্ড অ্যান্ড দ্যাট ইজ প্রাইমারি আর সেকেন্ডারি হাইপারটেনশন, দিস ইজ দ্য দ্য লাস্ট ওয়ান। তো আমরা এই ধরনের রুগী আসলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, যে আমরা প্রথমেই দেখব যে রুগীর ব্লাড প্রেশার মাপার প্রসিডিওরটা ঠিক আছে কিনা, ব্লাড প্রেশার মেজারমেন্ট ডিভাইস ভ্যালিড কিনা, আমি যে বিপি কাপ দিয়ে মাপছি সেটা ঠিক আছে কিনা, এবং পেশেন্টের ট্রানজিয়েন্ট বিপি রাইজের কোনো ফ্যাক্টর আছে কিনা। তো যাই হোক, আমি আহ, এই শুরুতেই হচ্ছে যে আমরা ব্লাড প্রেশারটা কিভাবে মেজারমেন্ট করব সেটা সম্বন্ধে খুব সংক্ষেপে একটু বলবো। আই হোপ ইট উইল বি ভেরি মাচ প্র্যাকটিক্যাল অ্যান্ড ডেফিনেটলি উইল রিভাইজ সাম অফ আওয়ার প্রসিডিউরস। তো আমরা যদি প্রথমেই বলি যে ব্লাড প্রেশার মেজারমেন্ট, এটা হচ্ছে যে মেইন হাইপারটেনশন ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করার জন্য। এজন্য এটা যতটুকু অ্যাকুরেট পসিবল ততটুকু করা উচিত। আমরা আসলে একদম 100% একুরেট পারবো না, বাট উই শুড ট্রাই আওয়ার লেভেল বেস্ট। তো ফার্স্ট, একটা রোগী যদি আমাদের কাছে আসে তাহলে মিনিমাম 5 মিনিট রেস্ট নিয়ে তারপর তার ব্লাড প্রেশারটা পরিমাপ করা উচিত। এসেই পরিমাপ করবে এটা আমরা অ্যাভয়েড করব। এই ব্লাড প্রেশার পরিমাপ করার আধা ঘন্টার মধ্যে রুগী যেন কোনো হ্যাভি মিল টি কফি এক্সারসাইজ এগুলো যেন না করেন, বা এগুলো করলে আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টা পরে আমাদের বিপি পরিমাপ করতে হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইন প্র্যাকটিস, যে প্রস্রাবের চাপ নিয়ে প্রেশার মাপা যাবে না। এটা আপনারা যদি যদি প্র্যাকটিক্যালি চেম্বারে খেয়াল করেন, যতগুলো রোগীর বেশি পাবেন আপনি দেখবেন যে তাদের একটা মানে মানে 1/3 রোগীর দেখবেন যে প্রস্রাবের চাপ বেশি, প্রস্রাবের চাপ আছে। এবং অনেক রোগী বলে যে না আমার প্রস্রাবের চাপ নাই, কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন যে আপনি কতক্ষণ আগে প্রস্রাব করছেন, দেখবেন যে রোগী বলবে যে 3 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে। ঠিক আছে, এই রুগীগুলোর আপনি প্রস্রাব করে প্রেশার মাপবেন, দেখবেন যে সেকেন্ড রেকর্ডিং উইল বি অ্যাবসলিউটলি নর্মাল।
ওকে, এবারে দেখেন যে তিন ধরনের ডিভাইস আছে ব্লাড প্রেশার পরিমাপ করার জন্য। ওয়ান ইজ মার্কারি, দিস ইজ দ্য আইডিয়াল ওয়ান। কিন্তু ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগ থেকে শুরু করে এখন মেজরিটি অর্গানাইজেশন এই মার্কারি ম্যানোমিটারকে ইউজ করতে মানে ডিসকারেজ করতেছে। যে কারণ যে দেখেন, বাংলাদেশে যদি 1 লক্ষ ডাক্তার থাকে, মেডিকেল স্টুডেন্ট যদি 5 লাখ থাকে, তাহলে আহ, মানে সবার যদি মার্কারি ম্যানোমিটার থাকে, এখান থেকে যদি কিছুরও মার্কারি যদি লিকেজ হয়, তাহলে ইনভায়রনমেন্টাল টক্সিসিটি উইল বি এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সো এটাকে এখন ইউজ করাটা ডিসকারেজ করা হয়। আর অ্যানুরেট ম্যানোমিটার, এটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি খুব কমনলি ইউজ করি। তবে এই অ্যানুরেট ম্যানোমিটারকে আমাদেরকে যখন আমরা প্রথম ইউজ করব, তার আগে এটা মার্কারি ম্যানোমিটারের সাথে ভ্যালিডেটেড করা উচিত, এবং 6 মান্থলি এটা ভ্যালিডেশনটা রিচেক করা উচিত। 3 নম্বর হচ্ছে অটোমেটেড ডিভাইস, যেটা আমরা ডিজিটাল বিপি মেশিন নামে আমাদের কাছে বেশি পরিচিত। তো দেখেন, সারা ওয়ার্ল্ডে এই অটোমেটেড ডিভাইসের ব্যবহারটা অনেক বেড়ে যাচ্ছে। কারণটা হচ্ছে যে এটাতে আমাদের এই সাবজেক্টিভ বায়াসনেসটা থাকে না। মানে রুগী নিজে প্রেশার মাপবে, রুগী মাল্টিপল রিডিং মাপতে পারে, রুগী বাসায় নিজের মেজারমেন্ট করতে পারে, লাইক গ্লুকোমিটার ইউজ ইন ডায়াবেটিস। তো এইটাতে পেশেন্টের রেসপন্সিবিলিটি বাড়ে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন ইজ, এই সবগুলো ডিজিটাল বিপি মেশিন কিন্তু আপনার মানে সঠিক রেকর্ডিং দেয় না। তো ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগ ওমরন ব্র্যান্ডের কিছু ডিভাইসকে হচ্ছে যে ভ্যালিডেশন করেছে, সেগুলো দিয়ে আমাদেরকে বিপি মাপতে হবে। এবং আপনি আরও ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে আমাদের দেশে মেজরিটি কেসেসেই আমরা এই মানে সঠিক ওমরন ডিভাইসগুলো পাই না। তবে যদি এগুলো আমরা ভ্যালিডেটেড ডিভাইস যদি আমরা পাই, তাহলে কিন্তু সেগুলোর রেকর্ডিং ভালো। তো আমি আমার চেম্বারে একটা ইউজ করি ফার্স্ট রেকর্ডিং নেওয়ার জন্য। তো সেটা হচ্ছে যে ওমরন, এটা হচ্ছে যে আমি আমাদের এই অনলাইন হেলথ, অনলাইন একটা আমাদের ডাক্তারদের একটা পেজ আছে, সেখান থেকে নিয়েছি। সেটা বেশ ভালো। আমি যেহেতু আমি প্রেশার 2বার করে চেক করি, সেহেতু এটা রেকর্ডিংয়ের সাথে খুব বেশি পার্থক্য হয় না। তো যাই হোক, এবারে যদি দেখি যে পেশেন্টস পজিশন, যে এটা আমরা সিটেড বিপিটা আমরা ইউজুয়ালি মেজার করি। আবার লাইং অ্যান্ড স্ট্যান্ডিং বিপি এটা আমরা মেজার করি যাদের আমরা পোস্টুরাল হাইপোটেনশন ডিটেক্ট করতে চাই, পার্টিকুলারলি ইন ডায়াবেটিক অ্যান্ড ওল্ড এজ পেশেন্ট। তাদের ক্ষেত্রে আমাদেরকে দুটোই চেক করা উচিত, বাট রুটিনলি আমরা সিটেড ব্লাড প্রেশারটা মেজার করব। রিমুভ টাইট ক্লদিং বিফোর মেজারমেন্ট অফ দ্য ব্লাড প্রেশার, মানে আইডিয়াল হচ্ছে যে আমরা বেয়ার আর্মে বিপি মাপবো, যে কোনো কিছুই থাকা যাবে না। কিন্তু প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই রুগীকে আমরা বলতে পারবো না যে আপনি এটা খুলে ফেলেন, আমরা বিপি মাপবো। সো থিন পিস অফ ক্লোথ ক্যান বি অ্যালাউড, যে আমরা এগুলোর উপর দিয়ে মাপতে পারি। বাট ভেরি ইম্পর্টেন্ট ইজ, এইভাবে ফোল্ডিং করাটা যাবে না। কেন ফোল্ডিং করা যাবে না? কারণ আমরা এখানে বিপি পরিমাপ করি, এখানে যে ব্র্যাকেল আর্টারি আছে, সেই ব্র্যাকেল আর্টারিকে আমরা যে স্পিগমোম্যানোমিটারের ব্লাডার আছে, সেটা দিয়ে আমরা কম্প্রেস করে আমরা বিপি মাপি। তো আমি যদি এভাবে ফোল্ডিং করে দেই, আগেই দেখা যায় যে ব্র্যাকেল আর্টারির উপর কিছু প্রেশার পড়ে, যার কারণে বিপি রেকর্ডিংটা সঠিক হয় না। তাহলে ইট ইজ বেটার টু মেজার ওভার দিস রাদার দ্যান টু মেক ইট ফোল্ড। এই বিপি মাপার সময় কোনোভাবেই হাত ফিস্ট করা যাবে না, এরকম ব্যাক সাপোর্ট ছাড়া বসা যাবে না। এইরকম মানে বিপি কাপ এবড়ো থেবড়োভাবে লাগানো, এই সেন্ট্রাল অ্যালাইনমেন্ট নাই, এভাবে হচ্ছে যে বিপি কাপ লাগানো যাবে না। তো এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা যদি বিপি কাপটা দেখি, তাহলে দেখব এই জায়গায় একটা ব্লাডার আছে। তো এই ব্লাডারটার ইম্পর্টেন্স হচ্ছে যে এটা 3 ধরনের সাইজ পাওয়া যায়, একটা পেডিয়াট্রিক, একটা অ্যাভারেজ, আর একটা হচ্ছে যে ওবেস পেশেন্টদের জন্য। তো এটা যার আমরা লাগাবো, এটা এমন করে যেন এটা মানে আমরা ইয়ে, মানে আর্মের সার্কামফারেন্সের 2/3 এই ব্লাডারটা কাভার করতে হবে। তো আমি এখানে একটা এক্সাম্পল দেই, যে আমরা যদি এনাকে অ্যাভারেজ বিপি কাপ দিয়ে আমরা যদি এনার মেজার করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে এনার আর্মের 2/3 এই ব্লাডারটা কাভার করবে না। তাহলে এই যে ওনার কাভার করার কথা 2/3, কিন্তু 2/3ও করছে না, এটাকে আমরা বলছি আন্ডার কাফিং। তার মানে যতটুকু কাভার করার কথা ততটুকু কাভার করছে না।
তাহলে এটাকে বলা হয় কাফ হাইপারটেনশন। মানে উনার দেখা যাচ্ছে যে বিপি আছে 130/80, কিন্তু আমরা এই আন্ডার কাফিং এর জন্য উনার বিপি আমরা পাচ্ছি 150/100। তাহলে এটাকে বলা হয় কাফ হাইপারটেনশন। এবং এটা আমরা কারেক্টলি বিপি মেজার করার জন্য ওনাকে লার্জ কাপ দিয়ে আমরা বিপি পরিমাপ করব। এবং এর উল্টোটা হয় যদি লিন থিন পার্সন হয়। এখানে দেখেন যে ব্লাডারটা পুরো আর্মকে কাভার করছে, তাহলে এনার ব্লাড প্রেশার যা থাকা উচিত তার ব্লাড প্রেশার তার চেয়ে কম রেকর্ডিং হবে। অ্যাজ ফর এক্সাম্পল, এনার বিপি যদি 90/60 হয়, তাহলে এরকম ওভার কাপিং এর জন্য এনার বিপি আমরা পাবো 70/40। তাহলে মনে হতে পারে যে এই পেশেন্ট মনে হয় শকে আছে। তো সেটা আমরা মানে দেখার জন্য আমরা স্মল কাপ বা পেডিয়াট্রিক কাপ দিয়ে বিপিটা পুনরায় মাপবো। আরেকটা আমরা করতে পারি, আমরা পালস এক্সামিন করতে পারি। যদি দেখি যে পালস রেট অ্যান্ড ভলিউম ইজ নর্মাল, তাহলে আমরা বুঝবো যে দ্য পেশেন্ট ইজ নট ইন শক। ওকে, এবারে এই সেন্টার্ড প্লেসমেন্ট অফ দ্য কাপ, মানে বিপি কাপটা আমাদেরকে এমন করে লাগাতে হবে যেন হচ্ছে যে দুটো টিউবের মাঝখানে ব্র্যাকেল আর্টারিটা থাকে। তো এটা না থাকলে কি অসুবিধা, যে আমাদের ব্লাডারটা, আমরা চেষ্টা করব যে ব্লাডারটা থাকতে হবে রেডিয়াল ব্র্যাকেল আর্টারির উপরে। যদি এই জিনিসটা না হয়, তাহলে দেখা যেতে পারে যে শুধু যে বিপি কাপের কাপড়টা আছে সেটা ব্র্যাকেল আর্টারির উপরে যেতে পারে। সেক্ষেত্রে ব্র্যাকেল আর্টারিতে ইনজুরি হতে পারে এবং বিপি সঠিক আসবে না। এই জন্য সেন্টার প্লেসমেন্ট অফ দ্য কাপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে একটা যেটা বোঝানো হয়েছে যে বিপি মাপার সময় আমাদের ব্যাক সাপোর্ট থাকতে হবে, পা ফ্লোরে থাকতে হবে আনক্রসড, অ্যান্ড আর্ম মাস্ট বি সাপোর্টেড। এই তিনটা জিনিস অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে। এবারে আসি যে প্রথমেই আমাদেরকে প্যালপেটরি মেথডে মাপতে হবে, এরপর অস্কালটেটরি মেথডে মাপতে হবে। এবং এই দুটো গুরুত্ব হচ্ছে যে আমরা যেন অস্কালটেটরি গ্যাপ এটা আমরা মানে ডিটারমাইন করতে পারি, এজন্য আহ, এই দুটো মেথডেই বিপি মাপতে হবে। এবং খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে বিপি কাপটা ডিফ্লেক্ট করব, ইট মাস্ট বি স্ললি 2 মিলিমিটার পার সেকেন্ড। কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে ওই ম্যানোমিটারের ডায়ালে মানে মানে যে গ্রাজুয়েশনগুলো দেওয়া আছে, যে 140, 150, 160, মানে 1 গ্রাজুয়েশন ইজ ইকুয়াল টু 2 মিলিমিটার। আপনি যদি খুব র্যাপিডলি নামান, তাহলে 150 না 140 এটা আপনি বুঝতে পারবেন না। এই জন্য খুব ধীরে ধীরে নামাতে হবে। এবং যেখানে করটকপ সাউন্ডটা অ্যাপিয়ার করে সেটা সিস্টোলিক ব্লাড প্রেশার, যেখানে ডিজে অ্যাপিয়ার করে সেটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। কিন্তু আমরা দেখব যে অনেক সময় যে জিরোতে এসে সাউন্ডটা ডিসঅ্যাপিয়ার করে, যে এসব ক্ষেত্রে আমরা যেখানে সাউন্ডটার ইন্টেন্সিটিটা কমে যায়, যেটাকে মাফলিং অফ দ্য সাউন্ড বলে, সেখানে আমরা হচ্ছে যে সেটাকে আমরা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হিসাবে আমরা ধরবো আর কি। এবারে খুবই ইম্পর্টেন্ট যে আমরা কোন আর্মে ব্লাড প্রেশার পরিমাপ করব। উত্তর হচ্ছে যে আমরা যখন একটা রুগীকে প্রথমবার ব্লাড প্রেশার পরিমাপ করব, তখন আমরা বোথ আর্মেই করব। যে আর্মে বিপি বেশি পাবো সেই আর্মে আমরা হচ্ছে যে মানে সাবসিকুয়েন্ট মেজারমেন্টগুলো নেব। এবারে আসেন যে একবার রুগী আসলে আমরা কয়বার ব্লাড প্রেশার মাপবো। উত্তর হচ্ছে যে অ্যাটলিস্ট 2 মেজারমেন্ট। যে আমরা প্রথমবার ব্লাড প্রেশার পরিমাপ করব, আমরা এরপরে 1 to 2 মিনিট অ্যাপার্টস আমরা আবার প্রেশারটা পরিমাপ করব। তবে এটার একটা প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি যে জিনিসটা করি, আমি প্রথমবার ব্লাড প্রেশার পরিমাপ করি, যদি দেখি যে বিপি বেশি থাকে, তারপরে আমি সেকেন্ড রেকর্ডিং, সাধারণত হচ্ছে যে রুগীর যদি ইনভেস্টিগেশন দেই, তাহলে যখন ইনভেস্টিগেশন নিয়ে আসে তখন মেজারমেন্টটা নেই। আর যদি রুগীর ইনভেস্টিগেশন না লাগে, তাহলে রুগীকে বলি যে আপনি যদি প্রস্রাবের চাপ থাকে প্রস্রাব করেন, অথবা আপনি 10-15 মিনিট আবারও বসে রেস্ট নেন, কোনো হাঁটাহাঁটি করবেন না, চা কফি খাবেন না। 10-15 মিনিট পরে আমি সেকেন্ড রেকর্ডিং একটা নেই। তো লাস্টলি আমরা যে বিপিটা পাবো, এটা আমরা রুগীকে বলতে হবে যে আপনার ব্লাড প্রেশার 140/100। তো এটা শুধু বললেই হবে না, এটা মানে কি যে 140/100 এটা কি নর্মাল, এটা কি হাই, এটা কি ফার্দার ইভ্যালুয়েশন লাগবে না ওষুধ লাগবে, এই জিনিসটা রুগীকে অবশ্যই বলতে হবে এবং প্রেসক্রিপশনে এটা লিখে দিতে হবে। এবং টার্গেট বিপি, যে ওনার বিপি গোল কত, যে ওনার আছে 140/100, কিন্তু ওনার কত থাকতে হবে সেটাও আমাদেরকে প্রেসক্রিপশনে আইডিয়ালি লিখে দিতে হবে। ঠিক আছে, তো এবারে আমরা যদি দেখি যে এতগুলো জিনিসের পরে, যে আমরা যদি কারো রুগী যদি বেশি পাই বা একটা রুগীকে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে ডিল করি। তো আমরা একটা রুগী যখন আমাদের কাছে আসে, আমরা হিস্ট্রি নেই, এরপরে ব্লাড প্রেশারটা মেজার করি।
তো যদি দেখি আমরা ব্লাড প্রেশার বেশি আছে, 140/90 অর মোর, আমরা নেক্সট প্রশ্ন করব যে আপনার কি প্রস্রাবের চাপ আছে, আপনি কি আধা ঘন্টার মধ্যে খাবার খেয়েছেন, আধা ঘন্টার মধ্যে চা কফি খেয়েছেন বা কোনো এক্সারসাইজ করেছেন। যদি উত্তর হয় ইয়েস, তাহলে আমরা রুগীকে, যদি প্রস্রাবের চাপ থাকে প্রস্রাব করতে বলবো আমরা, অথবা সেটা না থাকলে রুগীকে বলবো আপনি 5 থেকে 15 মিনিট, আমরা আইডিয়ালি 15 মিনিট, মানে প্র্যাকটিক্যালি 15 মিনিট আমরা বসতে বলি। এরপর আমরা আবার ব্লাড প্রেশার পরিমাপ করব। বাট যদি রুগীর অ্যান্সার আসে নো, যে না আমি আধা ঘন্টার মধ্যে কোনো খাইনি, কোনো এক্সারসাইজ করিনি, প্রস্রাবের চাপ নেই, তখন আমরা রুগীকে এই ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনস অফ হাইপারটেনশন এটা আমরা করতে দেই। এখন আপনারা উপজেলা লেভেলে যারা থাকবেন, প্র্যাকটিস করবেন, যদি দেখা যায় যে তারা এই ইনভেস্টিগেশনগুলো করতে পাচ্ছেন না, তাহলে তারা 15 মিনিট পরে আপনি আবার ব্লাড প্রেশার পরিমাপ করবেন। তো এখন আমি একটু সংক্ষেপে বলি যে একটা হাইপারটেনশনের রোগীর জন্য এই ইনভেস্টিগেশনগুলো কেন জরুরি। তো কমপ্লিট ব্লাড কাউন্ট এই জন্যই জরুরি যে যদি আমরা হিমোগ্লোবিন কম পাই, তাহলে আমরা একটা মেলাই যে বিপি বেশি, হিমোগ্লোবিন কম, লাইকলি দিস পেশেন্ট ডেভেলপ সিকেডি। এরপরে যদি আমরা দেখি যে হাই ব্লাড প্রেশার প্লাস হিমোগ্লোবিন ইজ ভেরি হাই, তাহলে আমরা ধরে নিই যে হাইপারটেনশনের কারণ লাইকলি অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ ইত্যাদি। ব্লাড গ্লুকোজটা আমরা দেখি যে ডায়াবেটিস, যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার যারা হাইপারটেনসিভ তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমরা ব্লাড সুগারটা আমরা দেখি। ক্রিয়েটিনিন, এটা ইম্পর্ট্যান্ট যে হাইপারটেনসিভ পেশেন্টদের একটা টার্গেট অর্গান ড্যামেজ হচ্ছে, নেফ্রোপ্যাথি বা সিকেডি, এই জন্য আমরা ক্রিয়েটিনিনটা দেখি। এছাড়াও ক্রিয়েটিনিনটা ইম্পর্ট্যান্ট যে আমরা, ক্রিয়েটিনিন যদি বেশি থাকে তাহলে আমরা বিভিন্ন ধরনের ওষুধ আমরা অ্যাভয়েড করি সেজন্য। ইউরিন আর্মি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইউরিন আর্মি করে আমরা যদি সেকেন্ডারি হাইপারটেনশন লাইক গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকে, তাহলে আমরা ইউরিন আর্মিতে আমরা আরবিসি পাই, প্রোটিনুরিয়া পাই, তাহলে এগুলো দেখার জন্য আমরা করি। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ যে যারা হাইপারটেনসিভ পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্ট বা যে কোনো পেশেন্টের ইউরিন আর্মিতে যদি প্রোটিনিউরিয়া থাকে বাট রোগীর কোনো ইউটিআই নাই, ইউ মাস্ট শুড evaluate the kidney of this patient. Next evaluation should be with এসিআর, আল্ট্রাসাউন্ড, ঠিক আছে, এগুলো। কারণ একটা রোগীর সিকেডি বা নেফ্রোপ্যাথির আর্লিয়েস্ট ইয়েটা বোঝা যায় ইউরিন আরএমই দিয়ে। যদি প্রোটিনিউরিয়া থাকে, তারপরে প্রোটিনিউরিয়া, মাইক্রোঅ্যালবুমিনুরিয়া, তারপরে ধীরে ধীরে ম্যাসিভ প্রোটিনিউরিয়া, তারপর সিকেডি হয়। এই জন্য ইউরিন আরএমই টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলি এই জন্য যে ইউরিনারিতে 2+ প্রোটিনিউরিয়া, দিস মাস্ট নিড ফার্দার ইভ্যালুয়েশন। ওকে। ইসিজি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমরা জানি যে হাইপারটেনশনের টার্গেট অর্গান ড্যামেজের মধ্যে এলভিএইচ খুবই গুরুত্বপূর্ণ। তো এলভিএইচ আছে কিনা এটা আমরা ইসিজি দিয়ে আমরা দেখি। এছাড়াও পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে কিনা সেটাও আমরা ইসিজি দিয়ে দেখি। লিপিড প্রোফাইল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এই ডিসলিপিডিমিয়া ইজ ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর অফ হাইপারটেনশন। এর জন্য আমরা ফাস্টিং লিপিড প্রোফাইল দেখি। তো এখন দেখেন, আমি যদি এই পরীক্ষাগুলো রুগী যদি করে, তাহলে এই রুগীকে কিন্তু পরের দিন আসতে হবে। তো আমাদের দেশের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি প্র্যাকটিসে, রুগীর ফাস্টিং লিপিড প্রোফাইল ওই দিন করে না, কারণ রুগী দেখা যায় দূর দূরান্ত থেকে আসে, রুগী একটা র্যান্ডম ব্লাড সুগার করে এবং ওই দিনেই রিপোর্ট নিয়ে আবার আমাদের কাছে আসে। এখন হচ্ছে, রুগী যখন রিপোর্ট নিয়ে আমাদের কাছে আসলো, অথবা রুগী যদি রিপোর্ট করতে না পারলো, ইনভেস্টিগেশন করতে না পারলো, তাহলে আমরা 15 মিনিট রেস্ট নিয়ে আবার আমরা রুগীটার হচ্ছে যে ব্লাড প্রেশারটা পরিমাপ করব। এবারে আসেন যে এই যে একটা রুগীর আমরা দুবার ব্লাড প্রেশার মাপলাম, সাথে ইনভেস্টিগেশন রিপোর্ট থাকতে পারে, নাও পারে। এখন আসেন যে আমরা কিভাবে আমরা ডায়াগনোসিস করব, যে আমরা প্র্যাকটিক্যালি আমরা হাইপারটেনশন ডায়াগনোসিস কিভাবে করব। তো এখন আমি যদি একটু হাইপারটেনশনের ডেফিনেশনটা যদি আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, তাহলে ওখানে প্রথম কথা হচ্ছে যে পারসিস্টেন্ট ইলিভেশন অফ দ্য ব্লাড প্রেশার। তাহলে কারো ব্লাড প্রেশার হঠাৎ হঠাৎ যদি বেড়ে যায়, হঠাৎ 1-2 বার বেড়ে যায়, দিস ইজ নট হাইপারটেনশন। তো যদি পারসিস্টেন্টলি বেশি থাকে, তাহলে সেটা হাইপারটেনশন। এখন এই পারসিস্টেন্ট, এটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে আমরা বুঝি যে ব্লাড প্রেশারটা কমপক্ষে 2বার মাপবো, এবং মিনিমাম 2বার মাপবো, এবং 2বারেই বেশি হবে। এবং এই 2বার যে মাপবো, এটা 2 ডিফারেন্ট ভিজিটে হইতে হবে। মানে আজকে আসলো, আজকে একটা ভিজিট, 7 দিন পরে আসলো, এটা আরেকটা ভিজিট। তো এখন আমাদের দেশে এই এইটা কঠিন, কারণ কোনো রুগী শুধু হাইপারটেনশন ডায়াগনোসিস করার জন্য ডাক্তারকে 2বার ভিজিট করবে নিজে যে পকেটের টাকা খরচ করে,
এটা বাংলাদেশে আসলে পসিবল না। তাহলে অ্যাটলিস্ট আমি যে জিনিসটা বলি বা যেটাকে গুরুত্ব দিতে চাই, যে অন্তত আমরা যেন একই দিনে হোক আমরা যেন মিনিমাম টু মেজারমেন্ট এটা যেন আমরা করি। আমরা যদি মিনিমাম টু মেজারমেন্ট নেই, তাহলেই আমরা যে এই যে ফলস হাইপারটেনশন ডায়াগনোসিস এটা থেকে আমরা অনেক পেশেন্টকে আমরা হচ্ছে যে মানে এক্সক্লুড করতে পারবো। তো আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে হোম ব্লাড প্রেশার মেজারমেন্ট। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পার্টিকুলারলি যে রুগীগুলোর আমরা হোয়াইট কোট হাইপারটেনশন আমরা ভাবি, অথবা মার্কস হাইপারটেনশন ভাবি। মানে মার্কস হাইপারটেনশন হচ্ছে যে হোয়াইট কোট হাইপারটেনশনের অপোজিট। তো আমরা এই জিনিসগুলোর জন্য হোম ব্লাড প্রেশার মেজারমেন্ট করতে বলি। এটা হচ্ছে যে রুগী বাসায় সকালে একবার, সন্ধ্যার পরে একবার ব্লাড প্রেশার পরিমাপ করবে। এভাবে 7 দিন ব্লাড প্রেশার পরিমাপ করবে। প্রথম দিনেরটা বাদ দেবে, বাকি 6 দিনেরটা আমরা অ্যাভারেজ করে আমরা ডিসিশন নেব তার হোয়াইট কোট হাইপারটেনশন না মার্কস হাইপারটেনশন ইত্যাদি। এবং এটা আসলে দিস ইজ নট অলসো ফিজিবল ইন আওয়ার কান্ট্রি, এক্সেপ্ট যদি কোনো মেডিকেল স্টুডেন্ট বা ডাক্তার যদি তার বাবা মার ক্ষেত্রে করেন, সেটা করতে পারেন। তাছাড়া আমার মনে হয় না এটা প্র্যাকটিক্যালি পসিবল। অ্যান্ড এবিপিএম, দিস ইজ ভেরি স্পেসিফিক ফর ডায়াগনোসিস অফ হাইপারটেনশন। যে এটা একটা ডিভাইস লাগিয়ে দেওয়া হয়, এটা 24 ঘন্টা ধরে ব্লাড প্রেশার রেকর্ড করে, এবং এটা দিয়ে আমরা মানে হাইপারটেনশন ডায়াগনোসিসের সবচেয়ে মানে ভ্যালিড এবং আইডিয়াল টুল হচ্ছে এই অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মেজারমেন্ট। তো এখন আমরা কিভাবে করব? তো আমরা যদি দেখি যে ফার্স্ট ক্রাইটেরিয়া, রুগী আমাদের কাছে আসলো বিপি অনেক বেশি, 180/102, এটাকে আমরা বলি সিভিয়ার হাইপারটেনশন। তো এই 180/102 বা তার বেশি কোনো এন্ড অর্গান ড্যামেজ নাই, তাহলে এটাকে আমরা বলি হাইপারটেনসিভ আর্জেন্সি। তাহলে এটা এটা যদি আমরা পাই, অথবা বিপি এরকম বেশি সাথে এন্ড অর্গান ড্যামেজ আছে, তাহলে এটাকে আমরা বলি হাইপারটেনসিভ এমার্জেন্সি। তো এটার যদি আমি একটা উদাহরণ দেই, যে এটা মানে মানে কি, যে একটা রুগী ধরেন হঠাৎ করে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আসলো, মানে জীবনে কখনো শ্বাসকষ্ট হয় নাই, সাডেন অনসেট অফ সিভিয়ার ব্রেথলেসনেস। আমরা দেখলাম তার বিপি এরকম 180/130, তাহলে আমরা মনে করবো যে তার লাইকলি তার এটা হাইপারটেনসিভ অ্যাকুট এলভিএফ। তাহলে বিপি এত বেশি প্লাস অ্যাকুট এলভিএফ, ইট ইজ ওয়ান অফ এন্ড অর্গান ড্যামেজ, তাহলে দিস ইজ হাইপারটেনসিভ এমার্জেন্সি। তো তাহলে আমরা যদি হাইপারটেনসিভ আর্জেন্সি বা এমার্জেন্সি পাই, তাহলে অবশ্যই আমরা সেম ডেতে মানে একদিনেই বা এক ভিজিটেই আমরা হাইপারটেনশন ডায়াগনোসিস করতে পারবো, এবং ইমিডিয়েটলি আমরা চিকিৎসা শুরু করতে পারবো। এবারে আসি যে ক্রাইটেরিয়া টু, যে যদি ব্লাড প্রেশার 140/90 বা তার বেশি থাকে, অথবা ওই রোগে যদি হাইপারটেনশন রিলেটেড কোনো টার্গেট অর্গান ড্যামেজ থাকে, অথবা ডায়াবেটিস থাকে, ঠিক আছে, তাহলে আমরা হাইপারটেনশন ডায়াগনোসিস করব এবং চিকিৎসা শুরু করব। অ্যাজ ফর এক্সাম্পল, রোগীর বিপি ফার্স্ট টাইম 150/98, সেকেন্ড ওয়ান ইজ 144/90, এবং রোগীর আমরা যে ইনভেস্টিগেশনগুলো করতে দিলাম সেখানে যদি এলভিএস থাকে, তাহলে এটা একটা টার্গেট অর্গান ড্যামেজ, তাহলে আমরা ডায়াগনোসিস বলবো হাইপারটেনশন, এবং আমরা চিকিৎসা শুরু করব। থার্ড ক্রাইটেরিয়া, যে রুগীর বিপিটা স্টেজ 2 হাইপারটেনশন লেভেলের, যে দুইবারেই একশো মানে অ্যাভারেজ বিপি হচ্ছে 160/100 বা তার বেশি, কিন্তু রুগীর কোনো টার্গেট অর্গান ড্যামেজ নাই, ডায়াবেটিসও নাই। তাহলে আমরা এখানে যদি এক্সাম্পল বলি, ফার্স্ট রেকর্ডিং 170/100, সেকেন্ড ওয়ান ইজ 166/100, রুগীর কোনো টার্গেট অর্গান ড্যামেজ বা ডায়াবেটিস নাই, কিন্তু যেহেতু অ্যাভারেজ বিপি স্টেজ 2 হাইপারটেনশন লেভেলের, সুতরাং আমরা হাইপারটেনশন ডায়াগনোসিস করব এবং আমরা চিকিৎসা দেব। ক্রাইটেরিয়া 4, এটা হচ্ছে যে আমরা প্রথমবার ব্লাড প্রেশার পেলাম 150/98, সেকেন্ড টাইমেও আমরা পেলাম 144/90, দ্যাট ইজ এটা স্টেজ 1 হাইপারটেনশন লেভেলের ব্লাড প্রেশার, রোগীর টার্গেট অর্গান ড্যামেজ নাই, ডায়াবেটিস নাই। তো এই এই গ্রুপটাকে আইডিয়ালি বলা হয় যে তারা এবিপিএম করবে, অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করবে, করে তারপর ডিসিশন। কিন্তু এটা আমরা যেহেতু পসিবল না, সেহেতু এটাকে এই এই রুগীগুলোকে যেটা করা হবে, 1 মাস পর আবার ফলো আপে ডাকা হবে, এবং এই সময় তাদেরকে ডায়েটারি লাইফস্টাইল মডিফিকেশন অ্যাডভাইস করা হবে। 1 মাস পরেও যদি তাদের ব্লাড প্রেশারটা 140/90 বেশি থাকে, তবেই আমরা হাইপারটেনশন ডায়াগনোসিস করব, তার আগে নয়। তাহলে এখান থেকে আমরা যদি বলি যে যাদের
কোনো টার্গেট অর্গান ড্যামেজ বা ডায়াবেটিস থাকবে না, শুধুমাত্র স্টেজ 1 লেভেলের ব্লাড প্রেশার থাকবে, তাদেরকে আমরা মিনিমাম 2 ভিজিটস উইথ এ ইন্টারভ্যাল অফ 4 উইকস আমরা এটা দেখে তারপরে হাইপারটেনশন ডায়াগনোসিস করব। এই তো এখন আমরা যদি প্র্যাকটিক্যাল কেস কয়েকটা দেখি, যে একটা রুগী, যেটা প্রথম কেস, যে উইকনেস, অকেশনাল নেক পেইন এগুলো নিয়ে আসছে, ফার্স্ট টাইম বিপি 158/98, সার্ভাইকাল স্পাইন নর্মাল, হোয়াট শুড উই ডু নেক্সট? আমরা প্রথমেই রুগীকে জিজ্ঞাসা করব যে রুগীর প্রস্রাবের চাপ আছে কিনা, পায়খানার চাপ আছে কিনা, আধা ঘন্টার মধ্যে হেভি মিল, টি, কফি খেয়েছে কিনা। যদি উত্তর আসে ইয়েস, তাহলে আমরা আবার মেজারমেন্ট করব। যদি উত্তর আসে নো, তাহলে আমরা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনগুলো দেব। অথবা যদি রুগী পরীক্ষা নিরীক্ষা না করতে পারে, আমরা 15 মিনিট পরে আবার ব্লাড প্রেশার পরিমাপ করব। সেকেন্ড মেজারমেন্ট 150/98, এটা আসলো, আমরা ইনভেস্টিগেশনে পেলাম রোগীর ডায়াবেটিস আছে। তাহলে আমরা বলবো ডায়াগনোসিস। তাহলে আমরা যদি এখানে দেখি যে ফার্স্ট রেকর্ডিং 158/98, সেকেন্ড রেকর্ডিং 150/94, পেশেন্ট ডায়াবেটিক, তাহলে আমরা ডায়াগনোসিস বলবো হাইপারটেনশন। কেন? কারণ আমাদের ফার্স্ট আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া ছিল যে রোগীর যদি ডায়াবেটিস থাকে অথবা টার্গেট অর্গান ড্যামেজ থাকে, তাহলে 140/90 বেশি হলেই আমরা হাইপারটেনশন বলবো এবং চিকিৎসা শুরু করব। তো এখানে একটা জিনিস আমরা মনে রাখবো, যে টার্গেট অর্গান ড্যামেজ আর ডায়াবেটিস এটাকে কিন্তু ইকুইভ্যালেন্ট ধরা হয়। কারণ আমরা ডায়াবেটিসকে খুব একটা উচ্চ মর্যাদা দেই, যে যারা যারা ডায়াবেটিস তাদেরকে কার্ডিওভাস্কুলার রিস্ক ইকুইভ্যালেন্ট ধরা হয়। এজন্য টার্গেট অর্গান ড্যামেজের যে ভ্যালু, ডায়াবেটিসেরও একই ভ্যালু। এবারে আমরা সেকেন্ড যদি একটা কেস দেখি, যে 58 ইয়ার্স ওল্ড মেল প্রেজেন্টেড উইথ কমপ্লেন্টস অফ অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট অ্যান্ড লস অফ অ্যাপেটাইট। আমরা বিপি পেলাম 170/98। আমরা জিজ্ঞাসা করলাম আধা ঘন্টার মধ্যে খেয়েছে কিনা, প্রস্রাবের চাপ আছে কিনা। উনি বললো তার এরকম কোনো কিছুই নেই। আমরা রুটিন ইনভেস্টিগেশনগুলো করলাম, সবগুলো ইনভেস্টিগেশন নর্মাল। সেকেন্ড টাইম বিপি 164/100। এখানে আমি সামারি করে দিয়েছি যে ফার্স্ট রেকর্ডিং 170/98, second recording 164/100, patient has no target organ damage, no diabetes, then what is the diagnosis? Diagnosis is hypertension. কেন? কারণ রোগীর মিন বিপি 160/100 এর বেশি। ওকে, এবারে থার্ড কেস, যে আমরা আবারও দেখলাম যে একজন রুগী অকেশনাল হেডেক নিয়ে আসছে, রুগীর বিএমআই বেশি, রুগীর ফার্স্ট রেকর্ডিং 150/90, রুগীর সেকেন্ড রেকর্ডিং 146/92, রুগীর অল দ্য ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনস আর নর্মাল। এখন আমরা এই রুগীকে আমরা প্রেসক্রিপশনে এরকম ডায়াগনোসিস লিখি যে হাইপারটেনশন আন্ডার ইভ্যালুয়েশন। আহ, এবং যেহেতু স্টেজ 1 লেভেলের হাইপার ব্লাড প্রেশার, আমরা রুগীকে 1 মাস পর ফলো আপে ডাকলাম। 1 মাস পরেও রুগীর ব্লাড প্রেশার 150/80 ফার্স্ট রেকর্ডিং অ্যান্ড সেকেন্ড রেকর্ডিং 148/92। সুতরাং 1 মাস পরে আমরা ডায়াগনোসিস বললাম হাইপারটেনশন। ঠিক আছে? তাহলে আমি আশা করি যে হাইপারটেনশন ডায়াগনোসিস আমরা সবাই বুঝেছি। আমি যদি একদম কি মেসেজ বলি, যে নেভার ডায়াগনোস হাইপারটেনশন অন দ্য বেসিস অফ এ সিঙ্গেল ব্লাড প্রেশার মেজারমেন্ট। যে আমরা মিনিমাম 2বার ব্লাড প্রেশার না দেখে আমরা যদি হাইপারটেনশন ডায়াগনোসিস করি, তাহলে এটা ভুল, এটা ভুল, এটা ভুল। আমরা অবশ্যই যাদের ব্লাড প্রেশার বেশি পাবো তাদেরকে মিনিমাম 2বার ব্লাড প্রেশার পরিমাপ করব। ওকে, আমরা এখন নেক্সট টপিকে যাই, যেটা নিয়ে আমি মনে করি যে আমাদের জুনিয়র ডাক্তাররা খুবই কনফিউশনে থাকেন, যে আমরা কখন ওষুধ শুরু করব। তো আমি মনে করি যে আসলে মানে হাইপারটেনশন ডায়াগনোসিস হলেই আমরা ওষুধ শুরু করব। যে উত্তর হচ্ছে না, যে হাইপারটেনশন ডায়াগনোসিস হওয়ার পরেও আমরা ওষুধ শুরু নাও করতে পারি। কারণ আমাদেরকে যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে তবেই আমরা ওষুধ শুরু করতে পারবো। তো দেখেন, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়াস আর, যদি রুগীর আর্জেন্সি বা এমার্জেন্সি থাকে তাহলে আমরা ইমিডিয়েটলি আমরা ড্রাগ স্টার্ট করব। রোগীর যদি কোনো টার্গেট অর্গান ড্যামেজ বা ডায়াবেটিস থাকে, তাহলে আমরা ইমিডিয়েটলি আমরা ট্রিটমেন্ট ইনিশিয়েট করব। যদি মিনিমাম স্টেজ 2 হাইপারটেনশন হয়, তাহলে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করব। কিন্তু রোগীর যদি স্টেজ 1 লেভেলের ব্লাড প্রেশার হয়, কোনো টার্গেট অর্গান ড্যামেজ বা ডায়াবেটিস না থাকে, যেটাকে আমরা বলি যে শুধু স্টেজ 1 হাইপারটেনশন, নো টার্গেট অর্গান ড্যামেজ, নো ডায়াবেটিস, তাদেরকে মিনিমাম 3 মান্থস পর্যন্ত আমরা
নন ফার্মাকোলজিক্যাল মেজার্স দিয়ে আমরা ট্রাই করব। যদি নন ফার্মাকোলজিক্যাল মেজার্স দেওয়ার পরেও তার ব্লাড প্রেশার কন্ট্রোল না আসে, 3 মাস পরে আমরা আহ, ওষুধ শুরু করব। দিস ইজ দ্য গাইডলাইন। ওকে। তো এখন আমরা যদি এই যে এই জিনিসগুলোকে যদি আমরা এখন একটু প্র্যাকটিক্যাল কেস দিয়ে যদি আমরা মানে একটু দেখি, যে রোগীর প্রথমবার ব্লাড প্রেশার 150/90, সেকেন্ড টাইম 146/92, রোগীর কোনো টার্গেট অর্গান ড্যামেজ বা ডায়াবেটিস নাই, তাহলে দেখেন দিস ইজ স্টেজ 1 লেভেল অফ ব্লাড প্রেশার, স্টেজ 1 হাইপারটেনশন লেভেলের ব্লাড প্রেশার, টার্গেট অর্গান ড্যামেজ নেই, ডায়াবেটিস নেই। তাহলে আমি নেক্সট কি করব? আমি নেক্সট হচ্ছে যে রোগীকে 1 মাস পরে ফলো আপে ডাকবো এবং বলবো হাইপারটেনশন আন্ডার ইভ্যালুয়েশন। 1 মাস পরে রুগী যখন আসলো তখনও ব্লাড প্রেশার দেখা গেল 150/80, 148/92, এবং আমি তখন ডায়াগনোসিস করলাম হাইপারটেনশন উইথ নো টার্গেট অর্গান ড্যামেজ, নো ডায়াবেটিস। তাহলে আমি এই রোগীর ড্রাগ ট্রিটমেন্ট শুরু করব কি করব না? উত্তর হচ্ছে যে আমি করব না। যেহেতু স্টেজ 1 হাইপারটেনশন, কোনো টার্গেট অর্গান ড্যামেজ নেই, ডায়াবেটিস নেই, আমি 3 মাস পর্যন্ত তাকে নন ফার্মাকোলজিক্যাল মেজার্স দিয়ে আমি ওয়েট করব। তারপরেও কন্ট্রোল না আসলে তারপরে আমি ওষুধ শুরু করব। ঠিক আছে। এবার আমি যদি কেস 2 দেখি, আমি আর এগুলো পড়ছি না। যে প্রথমবার ব্লাড প্রেশার 150/92, 98, সেকেন্ড টাইম 156/96, দ্যাট ইজ স্টেজ 1 হাইপারটেনশন লেভেল অফ ব্লাড প্রেশার, রোগীর এলভিএইচ আছে ইসিজিতে, তাহলে আমাদের ডায়াগনোসিস হবে হাইপারটেনশন স্টেজ 1 উইথ এলভিএইচ। এখন আসি যে আগেরটাও স্টেজ 1 ছিল, এটাও স্টেজ 1, আমরা এনার চিকিৎসা দেব কিনা? উত্তর হচ্ছে এই রোগীর আমরা অবশ্যই চিকিৎসা দিব, কারণ রোগীর এলভিএইচ আছে, যে টার্গেট অর্গান ড্যামেজ থাকলে রোগীকে ওষুধ দিতে হবে। এই জন্যই আমরা এই রোগীকে ওষুধ শুরু করব। থার্ড কেস, যে রুগীর একটা ডায়াবেটিক পেশেন্ট ফলো আপে আসছে, তার প্রথমবার ব্লাড প্রেশার 158/94, সেকেন্ড টাইম 156/96, রুগীর ইনভেস্টিগেশনগুলো নর্মাল, ব্লাড সুগারও নর্মাল, তাহলে এনারও ডায়াগনোসিস হাইপারটেনশন স্টেজ 1 বা ডায়াবেটিস আছে। তাহলে দো ইট ইজ স্টেজ 1, উই হ্যাভ টু স্টার্ট ট্রিটমেন্ট অ্যাজ বিকজ পেশেন্ট ইজ ডায়াবেটিক। ঠিক আছে। আমার মনে হয় যে আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। এখন আমরা নেক্সট টপিকে যাচ্ছি, যে হুইচ ড্রাগ শুড বি স্টার্টেড। আমার মনে হয় যে যারা আমাদের জুনিয়র ডক্টর, তাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় যে আমি হাইপারটেনশন ডায়াগনোসিস করলাম, আমি কোনটা ওষুধ শুরু করব। যে দিস ইজ এ পাজলিং গেম, যে এত ওষুধ আমি কোনটা লিখব। তো এটা হোয়াই ইউ নট মেক ইটস ভেরি সিম্পল। আমি বলছি এনি ড্রাগ ইউ উইশ টু, যে আপনি যে কোনো একটা ওষুধ দিয়ে দেন, আপনার মন যা চায়, আপনি আপনার মন যা চায় আপনি দেন, এতে কোনো ভুল নাই। কেন ভুল নাই? কারণ আমরা হাইপারটেনশন ট্রিটমেন্ট করি টু কন্ট্রোল দ্য ব্লাড প্রেশার, যে আমার টার্গেট বিপি কন্ট্রোল করা। আমি এটা অ্যামলোডিপিন দিয়ে করলাম, না অলমিসার্টান দিয়ে করলাম, নাকি আমি অ্যাটিনোল দিয়ে করলাম, দিস ইজ নট দ্য মেইন কনসার্ন। মেইন কনসার্ন ইজ আই হ্যাভ কন্ট্রোল দ্য বিপি অফ মাই পেশেন্ট। ঠিক আছে। তাহলে এখন দেখেন, অনেকে অনেক ভয়ে থাকেন যে এই রুগীকে আমি যদি অ্যামলোডিপিন দেই, দেওয়ার পরে রুগীর যদি কোনো সমস্যা হয়। যে উত্তর হচ্ছে যে দেখেন, এমন কোনো প্রেশারের ওষুধ নাই যেটা দিলে ওই রুগী ধপ করে পরে মারা যাবে, বা ওই ওষুধ দিলে রুগীর মানে সিকেডি হবে, বা একুট কিডনি ইনজুরি হবে, বা লিভার ফালমিনেন্ট হ্যাপাটিক ফেলিয়ার হবে। এই ধরনের কোনো হাইপার টেনশনের ওষুধ নাই। এই জন্য আমি বলি যে আপনি 2-3টা প্রেশারের ওষুধের মনে রাখেন, 2-3টা গ্রুপের, পার্টিকুলারলি এআরবি থেকে একটা বা দুইটা, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার থেকে একটা বা দুইটা, ডায়োটিক্স থেকে একটা বা দুইটা, বিটা ব্লকার থেকে একটা বা দুইটা, এবং আপনার ওই রুগী দেখার সময় আপনার যেটা মনে পড়বে সেটাই আপনি লেখেন। যদি এতে রুগীর কোনো ক্ষতি হয়, এর সম্পূর্ণ দায় দায়িত্ব গুণা আমার উপর দিয়ে দিবেন। এই এই গুণার দায় দায়িত্ব আমি বহন করব। তো ঠিক আছে, আমি এটা আপনাদেরকে বললাম, বাট উই 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 ক্যান উই হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য আইডিয়াল। তো আমি অনেকগুলো ফ্যাক্টরস আছে যেগুলো কনসিডার করতে হয় বিফোর ইনিশিয়েশন অফ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস, বাট হোয়াট আর দ্য মেজর্স ওয়ান। তো এখানে দেখেন, মেইন বিষয়টা হচ্ছে যে আমরা খেয়াল করি রোগীর টার্গেট অর্গান ড্যামেজ আছে কিনা। যদি থাকে, তাহলে কোনটা আছে এটার উপর ড্রাগটা মেইনলি ডিপেন্ড করে। ডায়াবেটিস আছে কিনা এটার উপর ডিপেন্ড করে। এরপরে কোমরবিডিটি,
রোগীর অ্যাজমা আছে কিনা, রোগীর প্রেগনেন্সি আছে কিনা, রোগীর বিপিএইচ আছে কিনা, কোমরবিডিটিসের উপর ডিপেন্ড করে। প্রিডোমিনেন্ট সিমটমস, এটার উপর ডিপেন্ড করে, মানে ওই রোগীর প্যালপিটেশন আছে কিনা, ওই রোগীর স্লিপলেসনেস আছে কিনা। তো এই সিমটমের উপর ডিপেন্ড করে। অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট ইজ কস্ট অফ দ্য ড্রাগ। তো কারণ দেখেন, যে ওষুধটা সারা জীবন খেতে হবে সেটার দাম যত কম হয় তত ভালো। কারণ দেখেন, আমরা সারাদিনে 5 কাপ চা খেয়ে আমরা 50 টাকা উড়াইতে আমাদের সমস্যা নাই, 5টা পান খেয়ে আমাদের টাকা উড়াইতে সমস্যা নাই। কিন্তু একটা অ্যামলোডিপিনের দাম 6 টাকা বা 8 টাকা, সেটা আমরা খেতে আমাদের মারাত্মক সমস্যা। তো এই জন্য কস্ট অফ দ্য ড্রাগ এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে ওষুধের দাম যত কম হয় অ্যাডারেন্স কমপ্লায়েন্স তত ভালো হয়। তো এবারে আমরা আসি, যে আমরা যদিও বলছি যে আমরা যে কোনো ওষুধ হাইপারটেনশনের চিকিৎসায় দিতে পারি, তো আমরা কিছু কিছু জিনিস আমরা একটু মেনটেন করার চেষ্টা করব। যেমন, যে রুগী যদি ওভারওয়েট বা ওবেজ হয়, তাহলে আমরা সাধারণত বিটা ব্লকারগুলো অ্যাভয়েড করতে চাই। মেল পেশেন্ট হলে আমরা বিটা ব্লকার অ্যাভয়েড করতে চাই, কারণ মেল পেশেন্টে এটা ইরেকটাইল ডিসফাংশন করতে পারে। বিটা ব্লকারগুলো ওয়েট গেইন করে, ব্লাড সুগার কিছুটা বাড়ায়। রুগীর যদি আইএসডি থাকে, দ্যাট ইজ ইসকেমিয়া বা ইনফ্রাকশন অথবা হার্ট ফেলিওর, তাহলে অবশ্যই বিটা ব্লকার আমরা দিব, অথবা রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব। একটা জিনিস সারা জীবন মনে রাখবেন, যে যদি আপনার ওই রোগীর আইএসডি থাকে, তাহলে বিটা ব্লকার দিতেই হবে। যদি বিটা ব্লকারের কোনো সাইড ইফেক্ট হয়, তাহলে রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার লাইক ডেল্টাজেম ভ্যারাপেমিল অবশ্যই দিতে হবে। ইট ইজ দ্য রুল। এটা না দিলে ওই রুগীর আমরা ক্ষতি করে ফেলবো। ঠিক আছে। এরপরে আমরা আসি সিমটমস অফ সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি, লাইক প্যালপিটেশন, ইনসোমনিয়া, রুগী রেস্টলেস। ঠিক আছে। এই ধরনের হলে আমরা অবশ্যই বিটা ব্লকার অথবা রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেব। অ্যাজমা রুগী হলে এটা আগের কথা আমরা এখনো বলি, যে ইউ ইট ইস ইউ ট্রাই টু অ্যাভয়েড বিটা ব্লকার ইফ ইট, মানে স্পেসিফিক যদিও এখন বিটা ব্লকারগুলো আমরা ইউজ করি, তারপরে অ্যাজমা পেশেন্ট হলে আমরা সাধারণত অ্যাভয়েড করার আমরা ট্রাই করি। সিকিডি পেশেন্টের, দেখেন আগের দিনে যখন আমরা কেবল ডাক্তার হয়েছি 2006 সালে, তখন বলা হতো যে এসি ইনহিবিটর অ্যান্ড এআরবি ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন সিকেডি। বাট এখন বলা হয় যে সিকেডি হলে আমরা একটা ওষুধ দিলেও এসি ইনহিবিটর বা এআরবি দিব। কেন? দোজ ড্রাগস ডিলে প্রোগ্রেশন অফ দ্য সিকেডি। রোগী যদি স্ট্রোক থাকে বা পাস হিস্ট্রি অফ স্ট্রোক থাকে, তাহলে আমরা এসি ইনহিবিটর অথবা থায়াজাইড লাইক ডায়োটিক্স দেব, কারণ এগুলো রিকারেন্ট স্ট্রোকের রিস্ক কমায়। প্রেগনেন্সি, প্রেগনেন্সি ইজ এ ভেরি বিগ চ্যাপ্টার। তো আমরা যদি সংক্ষেপে বলি, প্রেগনেন্সিতে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে ল্যাবিটেলল, এরপরে আলফা মিথাইল ডোপা, এরপরে নিফিডিপিন। যে এই তিনটা আমরা প্রেগনেন্সিতে আমরা ইউজ করব। তো এখন আসেন, যে ভেরি পপুলার ড্রাগ অফ আওয়ার কান্ট্রি, বিটা ব্লকার। এটা দেখবেন যে মোস্ট অফ দ্য গাইডলাইন্স তারা বলছে যে ফার্স্ট চয়েস হিসেবে আমরা বিটা ব্লকার ইউজ করতে পারবো না। কেন? কারণটা দেখেন, কারণটা হচ্ছে যে আমরা একটা রুগীকে যদি বলি যে হাইপারটেনশন ইজ অ্যাসিমটোমেটিক, রুগীর কোনো সিমটম নাই, তাহলে আমরা কেন ওষুধ দেই? আমরা ওষুধ দেই তার যেন টার্গেট অর্গানগুলো ড্যামেজ না হয়। তাহলে এখানে দেখেন, যে এই বিটা ব্লকারগুলো স্ট্রোক প্রিভেনশন করতে পারে না, মানে যতটুকু মানে স্ট্রোকের রিস্ক যতটুকু রিডাকশন করতে পারে অন্য ওষুধগুলো, বিটা ব্লকারগুলো অতটা পারে না। ঠিক তেমনিভাবে এই করোনারি আর্টারি ডিজিজ অন্য ওষুধগুলো যতটা মানে রিস্ক রিডাকশন করতে পারে, বিটা ব্লকারগুলো পারে না। তাহলে প্রাইমারি প্রিভেনশন, রোল অফ প্রাইমারি প্রিভেনশন অফ বিটা ব্লকার ইজ লোয়ার দ্যান আদার অ্যান্টি হাইপারটেনসিভ। এই জন্যই বিটা ব্লকারকে আমরা ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটেনসিভ হিসাবে আমরা ইউজ করতে চাই না। তো এখন আসেন, যে আমরা কয়টা করে ওষুধ দিয়ে শুরু করব। আনসার ইজ ভেরি ভেরি সিম্পল। যদি রুগীর স্টেজ 1 হাইপারটেনশন হয়, তাহলে আমরা একটা ওষুধ দিয়ে শুরু করব। স্টেজ 2 লেভেল অফ ব্লাড, স্টেজ 2 হাইপারটেনশন যদি হয় 2, তাহলে আমরা দুটা ওষুধ দিয়ে শুরু করব। যদি সিভিয়ার স্টেজ 3 বা সিভিয়ার হাইপারটেনশন হয়, তাহলে আমরা তিনটা চারটা আমরা এরকম ওষুধ দিয়ে আমরা শুরু করব। এখন আসেন, এখানে আমি আবারও একটা কেস হিস্ট্রি দেখিয়েছি, যে একটা 50 ইয়ার্স ওল্ড ফিমেল, ওনার প্রথমবার ব্লাড প্রেশার ছিল 170/100, সেকেন্ড টাইম 168/100, তার কোনো টার্গেট অর্গান ড্যামেজ বা ডায়াবেটিস নেই। ওনার ডায়াগনোসিস হাইপারটেনশন উইথ হাইপারটেনশন স্টেজ 2। আমরা যেহেতু 2, আমরা দুটো ওষুধ দিয়ে শুরু করব। তো আমরা দুটো ওষুধ দিয়ে যদি শুরু করি, তো দেখেন
যে আমাদেরকে সব সময় পেশেন্ট যেন কমফোর্ট ফিল করে সেভাবে আমাদের প্রেসক্রিপশন করতে হবে। আমি যদি এনাকে দুটো ওষুধ দুই বেলা দেই তাহলে এটা কন্টিনিউ করা তার জন্য কঠিন। বাট আমরা দুটো ওষুধ যদি আমরা একসাথে করা থাকে, যেগুলোকে আমরা এফডিসি বলি, ফিক্সড ড্রাগ কম্বিনেশন, তাহলে রোগীর দিনে একবার খেলেই হবে। তাহলে আমাদেরকে একটা বেসিক নিয়ম মনে রাখতে হবে যে হাইপারটেনশন বা ডায়াবেটিসের রোগীকে যদি আমরা দুটো ওষুধ দেই, তাহলে সেই ওষুধ দুটো যদি ফিক্সড ডোজ কম্বিনেশন থাকে, ফিক্সড ড্রাগ কম্বিনেশন থাকে, তাহলে আমরা সেটাই আমরা দেব। কারণ এতে রোগীর কমপ্লায়েন্স ভালো হবে, অ্যাডারেন্স ভালো হবে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে স্টেজ 2 হাইপারটেনশন, আমরা এই জন্য তাকে অলমিসার অ্যামলোডিপিন প্লাস অলমিসার্টানের কম্বিনেশন, এটা আমরা তাকে শুরু করলাম। এবারে দেখেন, 5 দিন যেতে না যেতেই এই রুগী আবার আসলো, বলল যে আমার প্রেশার এখনো কমে নাই। আপনি মেপে দেখলেন 150/100। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি 5 দিন পরেই এই রুগীর প্রেশারের ওষুধের ডোজ আরো বাড়াবো? তো এখন আমাদেরকে দেখতে হবে যে প্রেশারের ওষুধগুলোর টাইম টু গেট ম্যাক্সিমাম ইফেক্ট। তো এটা দেখেন বিভিন্ন ড্রাগের বিভিন্ন আছে, ডায়োরেটিক 4 to 6 উইক, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যান্ড এসি ইনহিবিটর এগুলো হচ্ছে 1 to 3 উইকস, অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট 2 to 4 উইকস। তার মানে মিনিমাম আপনাকে 1 উইক ওয়েট করতে হবে। 1 উইক ওয়েট না করে আমরা হয়তো ম্যাক্সিমাম বেনিফিট আমরা পাবো না। তো এই জন্য আমরা সবসময় বলি যে স্টার্ট লো গো স্লো। আমি লো ডোজে শুরু করব, ধীরে ধীরে আমি ডোজ বাড়াবো। আমি খুব তাড়াতাড়ি বা র্যাপিডলি আমি ডোজ এসকেলেশন করব না। এটা ডায়াবেটিস এবং হাইপারটেনশন ম্যানেজমেন্টের জন্য মনে রাখবেন, এবং নিজের লাইফেও এটা মনে রাখবেন যে ডোন্ট গো ফার্স্ট, স্লো যান, দেখে শুনে যান। তাহলে হচ্ছে যে অনেক প্রবলেম আমরা অ্যাভয়েড করতে পারবো। তো এখন দেখেন, তাহলে আমরা আইডিয়াল কি বলছি। আইডিয়াল হচ্ছে যে রুগীকে আমরা 1 মাস পরে ফলো আপ করি, 3 to 4 উইকস, রাফলি 1 মাস পরে আমরা ফলো আপ করি। তবে 2 সপ্তাহের আগে না করাই ভালো, আনলেস পেশেন্ট হ্যাভ এনি এমার্জেন্সি। তো সেটা আমি পরে দেখাবো। তাহলে আমরা মোটামুটি যে আমরা 1 মাস পরে ফলো আপে ডাকবো, তার আগে আমরা হচ্ছে যে রুগীর আমরা হচ্ছে যে ফলো আপ করবো না, প্রেশার ওষুধের ডোজ বাড়াবো না। তাহলে আরেকটা ক্রাইটেরিয়া আছে যে রুগীর যদি আমরা যে লেভেল অফ বিপিতে আমরা প্রেশারের ওষুধটা শুরু করেছিলাম, যদি বিপি তার চেয়ে বেড়ে যায়, তাহলে আমরা যে কোনো সময় প্রেশারের ওষুধের ডোজ বাড়াতে পারবো। তখন আমি 1 মাস পর্যন্ত তার ওয়েট করব না। ঠিক আছে? এই এখন আসেন, দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন ইজ, আমার ধরেন রুগী 1 মাস পরে আসলো, রুগী এআরবি পায়, আমি এই রুগীর প্রেশার কন্ট্রোল নেই, আমি এই এআরবির ডোজ বাড়াবো নাকি আমি আরেকটা ওষুধ যোগ করব? তাহলে দেখেন, যে যদি আমি ওই রুগীর এআরবির ডোজ বাড়াই, তাহলে ওটা ওই একই মেকানিজমের উপর কাজ করবে, দ্যাট ইজ রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন পাথওয়ের উপর কাজ করবে। কিন্তু আমি যদি এই রোগীর ওষুধের ডোজ না বাড়িয়ে আমি যদি আরেকটা ড্রাগ অ্যাড করি, তাহলে এটা এটা ভ্যাসোডাইলেটেশন করবে, তাহলে ইট উইল অ্যাক্টস অন অ্যানাদার মেকানিজম। তাহলে দিস ওয়ান রিডিউস বিপি ইন সেপারেট মেকানিজম, দিস ওয়ান ইন সেপারেট মেকানিজম, সো দেয়ার উইল বি সিনার্জিস্টিক অ্যাকশন, দাস মোর রিডাকশন অফ ব্লাড প্রেশার। এই জন্যই আমরা বলি যে একই ওষুধের ডোজ বাড়ানোর চেয়ে সেকেন্ড কোনো ড্রাগ অ্যাড করলে সিনার্জিস্টিক ইফেক্ট পাওয়া যায়। এবং আমরা হাইপারটেনশন এবং ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই থিওরিগুলো ফলো করব। এবারে আসি, যে একটা রুগী ফলো আপে আসছে, তার ব্লাড প্রেশার বেশি আছে, আমরা ব্লাড প্রেশারের ওষুধের ডোজ বাড়ানো বা অন্য ড্রাগ অ্যাড করার আগে কি কি জিনিস আমাদেরকে অবশ্যই চেক করতে হবে। 1 নাম্বার, আমাদের চেক করতে হবে যে আনকন্ট্রোল বিপি ইজ নট ডিউ টু ট্রানজিয়েন্ট ইনহিবিশন। মানে প্রস্রাবের চাপ নেই, আধা ঘন্টার মধ্যে খায়নি, এক্সারসাইজ করেনি, এগুলো আমাদেরকে এক্সক্লুড করতে হবে। পেশেন্ট প্রপারলি মেনটেন ডায়েটারি অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন, ওই রুগী পাতে লবণ খাওয়া বাদ দিয়েছে, ওই রুগী ধূমপানটা ছেড়ে দিয়েছে, ওই রুগী প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটতেছে, এই তিনটা জিনিস অন্তত যেন মেনটেন করেছে উনি, এটা শিওর হতে হবে। পেশেন্টের ঘুম ভালো হচ্ছে এবং রুগীর কোনো পেইনফুল কন্ডিশন শরীরে নেই, রুগীকে যে ওষুধ দেয়া হচ্ছে সেই ডোজেই খাচ্ছে এবং রেগুলার খাচ্ছে। দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আপনি দেখবেন যে আমাদের যে রুগীগুলো ফলো আপে আসে, আপনি যদি দেখেন প্রেশার বেশি, আপনি যদি জিজ্ঞাসা না করেন
যে আপনি আজকে সকালে বা গতকাল রাতেও প্রেশারের ওষুধ খেয়েছেন কিনা, তাহলে আপনি মিস করবেন। কারণ আমাদের রুগীরা 30 দিনের ওষুধ কিনে নিয়ে গেছে আগের, এবার আপনার কাছে আসছে 35 দিন পরে, বলবে যে ওষুধ আমার শেষ হয়ে গেছে, যেহেতু আপনার কাছে আসবো এই জন্য নতুন করে কিনি নাই, ভাবলাম যদি বদলায় দেন, এই জন্য গত 2 দিন ধরে বা 3 দিন ধরে ওষুধ খাই না। ঠিক আছে, এই জন্য এটা অবশ্যই আমাদেরকে আলাদা করে জিজ্ঞাসা করতে হবে যে উনি যেদিন আসছেন তার আগের দিন বা ওই দিন সকালে ওষুধ খেয়েছে কিনা। ড্রাগস আর টেকিং ডেইলি অ্যাজ ইনস্ট্রাক্টেড, দিস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ দেখেন যে এই রুগীকে আমরা যে ওষুধ দেই, সেই ওষুধ হচ্ছে যে রুগী দেখা যায় ওনার পরিবারের কারো বা বন্ধু বান্ধবদের কারো পরামর্শ শুনে সেই ডোজটা থেকে কমিয়ে, বা আপনি ওষুধ দিয়েছেন দুটো, ও খাচ্ছে একটা। ঠিক আছে, তাহলে এই জিনিসটাও আমাদেরকে খেয়াল অবশ্যই রাখতে হবে। এবং লাস্টলি, যে পেশেন্ট অন্য যে ওষুধগুলো যেগুলো বিপি বাড়ায়, লাইক স্টেরয়েড, এনএসএইড, এগুলো খাচ্ছে না বা খাচ্ছে কিনা, এটা আমাদের জিজ্ঞাসা করতে হবে। আমি যদি এই 6টা পয়েন্টই আমি যদি এক্সক্লুড করি, তারপরে আমি ওষুধের ডোজ বাড়াবো অথবা এনাদার একটা ওষুধ আমি যোগ করব। এবারে আসেন যে একটা ভেরি ইম্পর্ট্যান্ট কেস হিস্ট্রি। এ 55 ইয়ার্স ওল্ড মেল, ইনি আমার সম্পর্কে দুলাভাই হন, ইনি স্ট্রোকের রুগী। যাই হোক, উনি এরকম অলমিসার্টান এবং হাইড্রোক্লোরোথায়াজাইডের কম্বিনেশন পান। উনি বলল যে বমি হয়, মাথা ঘুরে এবং খেতে পাচ্ছি না কিছু, ওষুধ শুরু করার 2 সপ্তাহ পরে। তো হোয়াট আর দ্য পসিবিলিটিস? তো ফার্স্ট পসিবিলিটিস ইজ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ডিউ টু থায়াজাইড। আমরা জানি থায়াজাইড দিয়ে হাইপোনাট্রিমিয়া হয়, হাইপোক্যালেমিয়া হয়। তাহলে এইটা হাইপোনাট্রিমিয়ার কারণেই রোগীর বমি হচ্ছে, খাওয়ার রুচি নেই। অথবা কনকমিনেন্ট ইনফেকশন, কনকমিনেন্টলি তার ইউটিআই হতে পারে, হেপাটাইটিস হতে পারে ইত্যাদি। বাট ফার্স্ট উই শুড কনসিডার সাইড ইফেক্ট অফ থায়াজাইড। ওকে, তো এখন আমরা যদি খুব সংক্ষেপে আমাদের প্রেশারের ওষুধগুলোর সাইড ইফেক্ট দেখি এবং সেগুলো হলে কি করণীয় সেটা আমরা দেখি, তাহলে দেখেন এসি ইনহিবিটরের মোস্ট কমন সাইড ইফেক্ট ইন প্র্যাকটিস ইজ ড্রাই কাপ অ্যান্ড পোস্চুরাল হাইপোটেনশন। তো আমরা এই জন্য পোস্চুরাল হাইপোটেনশন অ্যাভয়েড করার জন্য আমরা বলি এটা বেড টাইমে খাবে, আর ড্রাই কাপ হলে এটা আমরা বন্ধ করে আমরা ইউজুয়ালি এআরবি দেই। এআরবির কমন সাইড ইফেক্ট হচ্ছে পোস্চুরাল হাইপোটেনশন, এজন্য আমরা এটা বেড টাইমে দেই, তারপরেও যদি হয় আমরা চেঞ্জ করে দেই। বিটা ব্লকারের কমন সাইড ইফেক্ট হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন অ্যান্ড সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। যদি এটা হয় তাহলে আমাদেরকে এটা চেঞ্জ করে অন্য অ্যান্টিহাইপারটেনসিভ দিতে হবে। সিসিবির মধ্যে কমন সাইড ইফেক্ট হচ্ছে ইডেমা। ইডেমা যদি হয় তাহলে আমাদেরকে আমাদের আহ, কয়েকটা কাজ আমরা করতে পারি। ইডেমা হলে আমরা সিসিবি অফ করে আমরা অন্যগুলো দিতে পারি, অথবা এই সিসিবির মধ্যে সিলনিডিপিনগুলো ইডেমা কম করে, লেবঅ্যামলোডিপিন ইডেমা কম করে, সেগুলো আমরা দিতে পারি। তবে আমরা অলওয়েজ একটা ট্রাই করব যে যদি সিসিবির যে কোনো একটাতে যদি ইডেমা হয় তাহলে অন্যগুলা দিলেও ইডেমা হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে আমরা একদম ঠেকায় না পড়লে আমরা দিব না। বাট থিওরিটিক্যালি সিলনিডিপিন আর লেবঅ্যামলোডিপিন, এটাতে ইডেমা কম হয়। ডায়াবেটিক্সগুলোর মধ্যে আমরা থায়াজাইড, ইনডিপামাইড এগুলো সবচেয়ে বেশি ইউজ করি। এগুলোতে হাইপোনাট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া এগুলো হয়, বাট কমন ইজ হাইপোনাট্রিমিয়া অ্যান্ড হাইপোক্যালেমিয়া। আমরা খেয়াল রাখবো যে যদি এগুলো দেওয়ার পরে রুগী বলে খাওয়ার রুচি কম বা বমি বমি লাগে বা বমি হয়, তাহলে অবশ্যই আমরা ইলেকট্রোলাইটস আমরা টেস্ট করব। এবং আরেকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, অ্যাসিমটোমেটিক হাইপার ইউরেসেমিয়া। আপনি যদি কাউকে থায়াজাইড ডায়োটিক্স দেন তাহলে অবশ্যই ফলো আপে আপনি সিরাম ইউরিক অ্যাসিড করে দেখবেন। কারণ এটা আমরা একটা গবেষণা রিসেন্টলি প্ল্যান করেছি যে ডায়োটিক যারা পায় তাদের কত পার্সেন্টের অ্যাসিমটোমেটিক হাইপার ইউরেসেমিয়া থাকে। এবং আই থিঙ্ক এটা আমার শ্রদ্ধেয় স্যার আছেন, আমার মনে হয় যে এটা 1/3 টু হাফ অফ দ্য পেশেন্ট ডেভেলপ হাইপার ইউরেসেমিয়া ফলোয়িং থায়াজাইড ইনটেক। তো এবারে দেখেন কয়েকটা আমরা আসলে মানে আমাদের প্রেজেন্টেশনের প্রায় শেষের দিকে এসেছি। আমি কয়েকটা ইস্যু আমি এখানে বলছি। যে আমরা বলি টার্গেট ব্লাড প্রেশার কত, আমরা বলি লেস দ্যান 140/90। তো সিস্টোলিক বিপি লেস দ্যান 140, কিন্তু 90ও তো 140-র নিচে, তাহলে আমরা কত করব? তো এটা ভেরি সিম্পলি আমি বলি যে 140-এর নিচে আনলে রুগীর অনেক লাভ হয়, 130-এর নিচে আনলে আরও লাভ হয়, কিন্তু 120-এর নিচে না। যদি সিস্টোলিক বিপি 120-এর নিচে থাকে তাহলে রোগীর ক্ষতি হবে। তাহলে আমরা 120-এর নিচে গেলেই আমরা ড্রাগ আমরা কিছু ডোজ কমিয়ে আমরা এটাকে টাইট্রেট করব। তার মানে সিস্টোলিক শুড বি লেস দ্যান 140 বাট নট
বিলো 120। আবার ডায়াস্টলিক ব্লাড প্রেশার, এটার টার্গেট কত? এটার টার্গেট হচ্ছে লেস দ্যান 80। বাট আপনি যদি দেখেন 50 বছর পরে আপনি দেখেন সিস্টোলিক বিপি 180, কিন্তু ডায়াস্টলিক অলরেডি 60। তো তখন অনেকেই প্রেশারের ওষুধ দিতে ভয় পান, যে প্রেশারের ওষুধ দিলে যদি ডায়াস্টলিক জিরো হয়ে যায়। তো এসব ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমরা উই উইল ট্রিট টু লোয়ার দ্য সিস্টোলিক বিপি। আমরা ডায়াস্টলিক বিপির দিকে খেয়াল রাখবো না, কারণ আমরা যদি ওষুধ দেই ডায়াস্টলিক বিপি 60 থাকলে এটা জিরো হবে না বা 20-30 হবে না। তাহলে আমাদের ডায়াস্টলিক বিপির দিকে আইসোলেটেড সিস্টেমিক হাইপারটেনশনের ক্ষেত্রে বেশি নজর দেওয়ার দরকার নেই। ওকে, দিস ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, যে কখন প্রেশারে ওষুধ খাবে। উত্তর হচ্ছে যে এটা নিয়ে অনেক কথা আছে, অনেক গবেষণা আছে। তো বিভিন্নভাবে বলা হচ্ছিল আগে। আমি দুই একটা জিনিস বলি, যে সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি তখন বিপিটা বাড়া শুরু হয়, এটাকে বলা হয় মর্নিং সার্জ। আবার সন্ধ্যার পর থেকে বিপিটা কমা শুরু হয়, এটাকে বলা হয় ডিপিং। তো বিভিন্ন গবেষণা বলছিল যে যেহেতু সন্ধ্যার পরে বিপিটা নর্মালি কমা শুরু হয়, তাহলে আমরা রাতের বেলা প্রেশার ওষুধ দিয়ে তো আমাদের লাভ নাই, তাহলে আমরা সকালে দেই, যেহেতু সকালে বাড়া শুরু হয়। কিন্তু গবেষণা এটা করে দেখেছে যে রাতে দিলে এক গ্রুপকে, সকালে দিলে অন্য গ্রুপকে, যে দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স। কারণ আমাদের এই ওষুধগুলো 24 ঘন্টা ধরে কাজ করে। বরং আমরা যদি রাতে প্রেশারের ওষুধ দেই, তাহলে এই যে পোস্চুরাল হাইপোটেনশন, এগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। আর সকালে আমরা শুধু ডায়োটিক্সটা আমরা দিব, কারণ রাতে এটা দিলে রোগীর ঘন ঘন প্রস্রাব হবে, ঘুম হবে না। যার কারণে আমরা রাতে দিব। আর সকালে অনেক আমাদের তাড়াহুড়া থাকে, ঘুম থেকে ওঠা, নাস্তা করা, অফিসে যাওয়া, যার কারণে সকালের ডোজটা মিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্যই হচ্ছে যে রাতে আমরা প্রেশারের ওষুধগুলো বেশি দেই। বাট ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ টেক দ্য মেডিকেশন অ্যাট দ্য সেম টাইম ডেইলি। এটা একই সময় নিতে হবে। একদিন নিলাম রাত 9টায়, একদিন রাত 11টায়, একদিন 10টায়, এই ধরনের ভেরিয়েশন করা যাবে না। এটা একটা নির্দিষ্ট সময় আমরা নিব, ওই সময়ে আমরা ডেইলি নিব। এবারে আসেন যে রুগী যদি ভুলে যায় প্রেশারের ওষুধ, যেমন ধরেন কেউ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মনে করলো যে আমি তো রাতে প্রেশারের ওষুধ খাই নাই, তাহলে কি করবে? যে উনি আগের রাতের ডোজ মনে হওয়ার সাথে সাথে খেয়ে ফেলবে। ঠিক আছে? এবং নেক্সট থেকে সে সকালে করে খেতে পারে, অথবা ওই ওই দিন রাতে সে আবার খেতে পারে। মানে সোজা কথায় যে আমরা এরকম প্রেশারের ওষুধ স্কিপ যদি সাডেনলি করে, তাহলে দেখা যায় যে হঠাৎ করে প্রেশার বেড়ে গিয়ে অনেকের ইন্ট্রাক্রেনিয়াল হিমোরেজ হয়। তো এই জন্য যদি প্রেশারের ওষুধ ভুলে যায়, যখন মনে পড়বে সাথে সাথে খেয়ে ফেলবে। এবারে আসেন যেটা নিয়ে আমাদের জুনিয়র ডক্টররা খুবই ভয়ে থাকে। ধরেন তার বাবা বা মা, তার ব্লাড প্রেশার 130/80 থাকতো, কোনোদিন সে বাসায় গেছে, গিয়ে দেখে যে এমনি শক করে মেপেছে বাবার প্রেশার, দেখলো 170/110। তখন কি করবে? তখন দেখা যায় যে সকালে ওষুধ খেয়েছে, দুপুরে মেপেছে, দুপুরে আবার ওষুধ খেয়ে দিতে চাচ্ছে। তাহলে কি করবে? হোয়াট শুড বি আইডিয়াল? তাহলে এরকম যদি আমরা বিপি পাই, কিন্তু যদি দেখি যে ওনার কোনো বিপি রিলেটেড সিমটম নেই, তাহলে আমরা আমরা স্ট্যান্ডার্ড আমরা অ্যাপ্রোচ করব। যে তার ট্রানজিয়েন্ট ইনহিবিশনের কোনো ফ্যাক্টর আছে কিনা, মানে রাতে ঘুম হয়েছে কিনা, প্রস্রাবের চাপ আছে কিনা, খেয়ে খেয়ে মাপলাম কিনা, এগুলো আমরা খেয়াল রাখবো। আমরা যদি দেখি উনি অ্যাসিমটোমেটিক কোনো প্রবলেম নেই, তাহলে আমরা একটা ঘুমের ওষুধ দিয়ে আমরা, যে আপনি একটু রেস্ট করেন বা ঘুমান, ঘুমানোর পরে আমরা আবার বিপি দেখলাম, তখন যদি তার আগেরটা যদি ট্রানজিয়েন্ট এলিভেশন হয়, তাহলে ঘুম টুম পাড়া রেস্ট নেওয়ার পরে দেখবো যে নর্মাল হয়ে গেছে। আর আমরা যদি দেখি যে না, তার কোনো ট্রানজিয়েন্ট এলিভেশনের ফ্যাক্টর নাই, একটা ঘুম টুম দেওয়ার পরে রেস্ট নেওয়ার পরেও দেখা যাচ্ছে যে বিপি বেশি, তাহলে আমাদের ডোজ মডিফিকেশন করতে হবে, মানে বাড়াতে হবে। তো এখানে দেখেন আমি খুব সংক্ষেপে হাইপারটেনসিভ আর্জেন্সি অ্যান্ড এমার্জেন্সি সম্পর্কে আমি বলছি। যে বিপি লেভেলটা তো আমরা আগেই বলেছি যে আর্জেন্সিতে ডায়াস্টোলিক 120-র উপর বেশি থাকবে, এমার্জেন্সিতেও তাই, কিন্তু এখানে এন্ড অর্গান ড্যামেজ থাকবে। এন্ড অর্গান ড্যামেজ মিন্স দেখা যাবে যে রুগী আইদার আনকনশাস, অথবা রুগীর একটা স্ট্রোক আছে, অথবা রুগীর এলভিএফ আছে, অথবা রুগীর হেমাচুরিয়া হচ্ছে। এ ধরনের হলে আমরা বলবো হাইপারটেনসিভ এমার্জেন্সি। তো এখন আসেন, আমি যদি আমার চেম্বারে অথবা উপজেলায় বা অথবা আউটডোরে যদি আমি হাইপারটেনসিভ আর্জেন্সি পাই, তাহলে আমি কি করব? আমি প্রথমে কনফার্ম ডায়াগনোসিসটা কনফার্ম করব। আগে কিভাবে করব? ওই স্ট্যান্ডার্ড প্রোটোকলে, যে তার ট্রানজিয়েন্ট ফ্যাক্টরগুলো আছে কি নাই, আমি দ্বিতীয়বার মাপবো, ইত্যাদি। এরপরে যদি দেখি আমার ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল, আমি ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করব। এটা ভালো হয় যে যদি হসপিটালে ভর্তি হইতে পারে,
তো যদি না হতে পারে তবু সমস্যা নাই। কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট, যে ধীরে ধীরে বিপি কমাইতে হবে, যে ওভার এ পিরিয়ড অফ 24 to 48 আওয়ার্স। ঠিক আছে, এটাকে আমরা কয়েক ঘন্টার মধ্যে কমাবো না। তো আমরা সাধারণত 2 বা 3টা ওষুধ দিয়ে শুরু করি এবং 3 থেকে 7 দিন পর ফলো আপ করি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের হাইপারটেনসিভ আর্জেন্সি হলে আমরা সাধারণত 7 দিন পরে রোগীকে ফলো আপ করি। এবং আমরা সাধারণত প্র্যাকটিসে একটা অ্যামলোডিপিন, অলমিসার্টান, সকালে একটা ডায়োটিক্স এবং রাতে একটা ঘুমের ওষুধ, এটা আমাদের কমন প্র্যাকটিস, যে আমরা 3 ড্রাগ ইনক্লুডিং 1 ডায়োটিক্স, এটা দিয়ে আমরা মানে হাইপারটেনসিভ আর্জেন্সি হলে শুরু করি এবং 7 দিন পরে আবার ফলো আপ করি। তো আমি এখানে আরেকটা জিনিস বলি, দেখেন, যে আগে জেএনসি 7-এ একটা ইম্পর্টেন্ট একটা মানে ইয়ে ছিল, যে কাউকে যদি প্রেশারের ওষুধ দুটো দেওয়া হয় তাহলে একটা ডায়োটিক্স থাকতে হবে। দিস ইজ এন ভেরি ইম্পর্টেন্ট মানে রুল রিগার্ডিং অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস। তো আমরা এখন এফডিসি ইউজ করার জন্য আমরা এটা অনেক সময় ফলো করি না। বাট আপনারা অবশ্যই মনে রাখবেন, রুগীর যদি 3টা ওষুধ দিতে হয় তার মধ্যে অবশ্যই একটা ডায়োটিক্স থাকতে হবে। না হলে রুগীর ব্লাড প্রেশার কন্ট্রোল করা উইল বি ভেরি ডিফিকাল্ট, কারণ ডায়োটিক্সগুলো অনেক বেশি বিপি কমায়। আমি যদি আমাদের দেশের অ্যান্টিহাইপারটেনসিভগুলোর যদি আমি পোটেন্সির কথা বলি, তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইজ ইজ দ্য ফার্স্ট ওয়ান, যেটা বিপি সবচেয়ে বেশি কমায়, ফলোড বাই ডায়োটিক্স, ফলোড বাই বিটা ব্লকার, এসি ইনহিবিটর এবং এআরবি। এগুলো আমাদের দেশের রুগীদের বিপি কম কমায়। দে রিডিউস মডেস্ট ব্লাড প্রেশার, বাট দে আর ভেরি জেন্টেল অ্যান্টিহাইপারটেনসিভ, এসি ইনহিবিটর অ্যান্ড এআরবি। বাট আমি যদি পোটেন্ট বিপি রিডিউসার বলি, তাহলে অ্যামলোডিপিন ফলোড বাই ডায়োটিক্স। ওকে, এবারে আসি যে হাইপারটেনসিভ ইমার্জেন্সি যদি আমি পাই তাহলে আমি কি করব। এখানে ইমিডিয়েট হসপিটালাইজেশন ইন সিসিউ আর আইসিইউ। এবং এখানে খুবই ইম্পর্টেন্ট যে আমি প্রথম 2 ঘন্টায় 25% বিপি আমি কমাবো, এবং 6 ঘন্টার মধ্যে আমি বিপিকে 160/100-এর মধ্যে নিয়ে আসব। এবং এই ধরনের বিপি কমাইতে গেলে আমাকে কন্ট্রোল ইনফিউশন অফ আইভি অ্যান্টিহাইপারটেনসিভ এটা করতে হবে। তো এটা সম্বন্ধে আমাদের আলোচনা বেশি দরকার নাই। আমি যেটা আপনাদেরকে এমনি টিপস বলবো, আপনি যদি হাইপারটেনসিভ এমার্জেন্সি পান, আপনি 2 আম্পুল ফ্রুসামাইড ইনজেকশন দিয়ে রোগীটাকে আপনি রেফার করে দিবেন। তো হোয়াই ফ্রুসামাইড, এটার ব্যাপারে আমার লজিক হচ্ছে দুটো। এক, যে ফুরসামাইড যদি আপনি দেন, যে রোগীর বিপি এত বেশি, সেই রোগীর অবশ্যই লেফট ভেন্ট্রিকুলার ফাংশন ইজ কম্প্রোমাইজড। তো আপনি যদি 2 আম্পুল ফুরসামাইড দেন, রোগীর ডায়ালিসিস হয়ে লেফট ভেন্ট্রিকুলার ফেইলারটা যেটা মানে এই ডিকম্পেনসেটেড অ্যান্ড কম্পেনসেটেডের মাঝখানে ছিল, সেটা হয়তো কম্পেনসেটেড হয়ে যাবে ডায়ালিসিস হয়ে। সেকেন্ড ওয়ান ইজ, ফুরসামাইড ইজ এ ভেরি গুড ভ্যাসোডাইলেটর। এই ভ্যাসোডাইলেশনের কারণে কিছু বিপি কমবে। তার মানে একটা রুগী 2 ঘন্টা বা 1 ঘন্টা ট্রাভেল করে সিসিইউ বা আইসিইউতে যাবে, এর মধ্যে এই ডায়োটিক্সগুলো দুটো দিয়ে দিলে রুগীর হয়তো অনেক বেনিফিট হবে। এই জন্য এটা আমি দেওয়াটা মানে ইয়ে মনে করি। এরপরে আসেন যে রুগী যদি ফলো আপে আসতে না পারে কি করবে। ফলো আপে আসতে না পারলে রুগী অবশ্যই প্রেশার ওষুধটা কন্টিনিউ করবে। অনেক রুগী এসে বলে যে আমি আপনি 1 মাস পরে আসতে বলছিলেন, আমি তো আসতে পারি নাই বিভিন্ন কারণে, যার কারণে আমি ওষুধ আর খাই নাই। তাহলে এটাও রুগীকে বলে দিতে হবে যে আপনি যদি 1 মাস পরে ফলো আপে আসতে না পারেন, আপনি 1.5 মাস পরে আসেন, 2 মাস পরে আসেন, কিন্তু ওষুধ বন্ধ করবেন না। এবারে আসেন যে রুগীর বাসায় কি প্রেশার পরিমাপ করতে আমরা বলবো। যে আমরা অনেক ফিজিশিয়ান দেখি লেখেন যে বাসায় 2-1 দিন পর পর বা 7 দিন পর পর প্রেশার পরিমাপ করবেন। এটা আমি যদি ইউরোপ আমেরিকায় থাকতাম, তাহলে আমি এটা বলতাম যে হ্যাঁ, আপনি বাসায় ব্লাড প্রেশার পরিমাপ করবেন। কিন্তু বাংলাদেশে এটা করাটা পসিবল না। কারণ আমি যদি রুগীকে বলে আপনি প্রেশার পরিমাপ করেন, তাহলে উনি কার দ্বারা করবে? উনি একটা গ্রামের ফার্মেসিতে গিয়ে করবে অথবা কোয়াকের কাছে করবে, যাদের বিপি মেশিনেই ঠিক নাই, মেজারমেন্টের প্রসিডিওর ঠিক নাই। তো তাদের কাছে মেপে তারা আসলে পাগল হয়ে যাবে, কারণ গেলেই তারা বলবে যে হয় প্রেশার লো, নাহলে বলবে হাই। নর্মাল প্রেশার এটা সাধারণত তারা বলে না। ঠিক আছে, তো এই জন্য আমাদের দেশে হোম ব্লাড প্রেশার মেজারমেন্ট করা, রুগীকে বলাটা আমার কাছে মনে হয় যে খুব একটা লজিক্যাল না। তো আমরা লাস্ট, দিস ইজ আওয়ার টপিক, স্টেপ ডাউন থেরাপি। যে আমরা রুগী যে প্রেশার ওষুধগুলো পাচ্ছে সেটা থেকে আমরা কখন কমাবো বা আদৌ আমরা কমাইতে পারবো কিনা। যে উত্তর হচ্ছে যে আমরা কমাইতে পারবো। যে কখন, যে যদি রুগীর ব্লাড প্রেশারটা ওয়েল কন্ট্রোল থাকে, রুগীর যদি হাইপোটেনশনের সিমটম হয়, মানে রুগী বলে যে আমার মাথা ঘোরে,
এটা খুবই ভালো বোঝা যায় রুগী যখন নামাজ নামাজ পড়ার সময় সেজদা দেয় অথবা বিছনা থেকে ওঠে, যে শোয়া থেকে উঠলে বা বসা থেকে দাঁড়ালে মাথা টালায়, যদি এরকম হয় এবং তার বিপি যদি 120-এর সিস্টোলিক বিপি 120-এর নিচে যায়, তাহলে আমরা প্রেশার ওষুধের ডোজ অবশ্যই কমাবো। এবং এই কমানোটা হতে হবে গ্রাজুয়াল। যে ধরেন কোনো রুগীর এই ধরনের ক্রাইটেরিয়া আছে, সেই রুগী পাচ্ছে ধরেন অলমিসার্টান 20 মিলিগ্রাম ডেইলি, তাহলে আমরা প্রথমে তাকে 20 থেকে 10 করব, 1 মাস পরে ফলো আপ করবো। 1 মাস পরে যদি দেখি যে 10-এ তার ব্লাড প্রেশার নর্মাল, তাহলে 10 কন্টিনিউ করবে। যদি আমরা দেখি 10-এও তার হচ্ছে যে মানে বিপিটা এখনো স্টিল সিস্টোলিক বিপি লেস দেন 120, তাহলে আমরা হচ্ছে যে তার আবার অর্ধেক করে দিব। অর্ধেক করে দিয়ে, অর্ধেক করে 1 মাস দিয়ে, তারপরে আমরা 1 মাস পরে ফলো আপে ডাকবো। তারপর আমরা হচ্ছে যে মানে আবার মানে রিমেজার করে ডিসিশন নেব। তার মানে আমাদেরকে সাডেনলি অ্যান্টিহাইপারটেনসিভ স্টপ করা যাবে না, আনলেস দ্য বিপি ইজ ভেরি লো। যেমন ধরেন যে রুগীর বিপি 90-60, তখন হয়তো আমরা পুরোটা বন্ধ করে দিতে পারি। কিন্তু রুগী 110-70, আমরা পুরোটা বন্ধ না করে আমরা ডোজ হাফ করব দেন প্রিভিয়াস ডোজ। এই প্রসঙ্গে আর একটা বলি, যে কোনো একজন হাইপারটেনসিভ রুগী তার যদি হঠাৎ করে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া বা ভমিটিং হয়, বিপি যদি এরকম কমে যায়, তাহলে টেম্পোরারি প্রেশারের ওষুধটা আমাদের বন্ধ রাখতে হবে। এবং আবার যখন বিপি বাড়া শুরু হবে, ইউজুয়ালি আফটার 7 ডেজ ইন এ ফলোডিং এ ডায়রিয়াল এপিসোড, তখন বিপি 140/90-র উপরে গেলেই তখন আমাদেরকে আবার ধীরে ধীরে প্রেশারের ওষুধগুলো শুরু করতে হবে। তো লেটস উই কমপ্লিট দ্য সেশন উইথ ক্রিটিসাইজিং দিস প্রেসক্রিপশন। আপনারা যারা এতক্ষণ মনোযোগ দিয়ে আমার এই বক্তব্য শুনলেন, এটা আমার ভাবির প্রেসক্রিপশন। এটা আমার ভাবি কয়েকদিন আগে একজন ডাক্তারকে দেখিয়েছেন। ওনার অ্যাজ ইট ইজ যা আছে, যে উনি ডাক্তারের কাছে গিয়েছেন, উনি প্রেশার মেপে পেয়েছেন 170/100, এবং ওনাকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে বাইজোরান 5/40 রাতে করে একটা, বিসোলল সকালে একটা, সার্জেল একটা। এখন আমি আপনাদের মানে আহ, আহ, আপনাদের কাছে প্রশ্ন, যে যে কেউ একজন আনমিউট হয়ে বলবেন যে এইখানে কি কি আমরা ক্রিটিসাইজ করতে পারি আফটার টুডেজ প্রেজেন্টেশন। আমরা এই জায়গায় কি কি আমরা ক্রিটিসাইজ করতে পারি, কেউ একজন আনমিউট হয়ে বলবেন। তো যাই হোক, আপনারা বলেন। আমি প্রেজেন্টেশনটা ফর্মালি শেষ করি, তারপর বলেন, আপনারা একটু ভাবেন। তো আমি টেক হোম মেসেজ বলি, যে কারেক্ট বিপি মেজারমেন্ট ইজ দ্য ফাউন্ডেশন অফ ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন। এজন্য আমাদের বিপি মেজারমেন্টটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাপা উচিত। আমরা যারা চেম্বারে নিজে ব্লাড প্রেশার মাপি না, উই শুড রিভাইজ আওয়ারসেলফ। Initiate treatment based on BP level, target organ damage and diabetes, comorbidities, and predominant symptoms. And antihypertensive should be taken daily at the same time of the day for indefinite period. মানে মোটামুটি সারা জীবন যেন খায়। Regular follow-up is necessary to identify uncontrolled hypertension, drug side effects, and non-compliance. তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আহ, আমার বক্তব্য শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা আলোচনা করব। এখন যদি কেউ এটা বলতে পারেন আর কি। ডক্টর এহসান, এই ডক্টর এহসান আসো নাকি তুমি? আচ্ছা, তাইলে আমি একটু কথা বলে নিই। এহসান স্যার স্যার আমি আছি, মিউট। স্যার স্যার আমি আছি। কেন মিউট থাকবে এহসান? স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, ডক্টর রতিন মন্ডল। আসলে হাইপার টেনশন আমার তার হিউজ টপিক। এটা আসলে ইটস লাইক ওশান। এটাকে আপনি জাস্ট 1 ঘন্টার মধ্যে পুরো সামারাইজ করে এনেছেন। ইটস হিউজ টাস্ক। তো স্যার, উনি যে লাস্ট যে প্রবলেমটা দিচ্ছিলেন, এটা অনেকেই অলরেডি কমেন্ট করছেন। যেমন কেউ কেউ লিখছেন যে গিভেন এন্টি হাইপারটেনসিভ ফার্স্ট রেকর্ডেড বিপি, নো মনিটরিং, নো রোল অফ বিসলল ইনিশিয়ালি, সার্জেল নট নিডেড, নো নিড বিসলল সার্জেল, মানে একসাথে আসলে তিনটা হয়ে গেছে। নো নিড বিবি, পিপিআই। ওকে। ফার্স্ট ভিজিটে পলিফার্মেসি উইথ নেক পেইন, এনএসাইডস। হ্যাঁ, অনেকে অনেক কমেন্ট করছেন। এখন কেউ যদি সামারি করতে চায়, ডাক্তার সালেমনের রাজিকে একটু আনমিউট করো, ও একটু পার্টিসিপেট করুক, একটু ক্রিটিসাইজ করেন, তারপর আমরা একটু প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যারের কাছ থেকে একটু শুনবো, তারপরে কোশ্চেন নিব। ডাক্তার সালেমনের রাজি একটু হ্যান্ড রাইজ করো, তোমাকে একটু অ্যালাউ করি।
আচ্ছা, সবাইকে একটু আনমিউট করে রাখো। কাউকে একটু হ্যান্ড রেজ করতে বলো, কেউ কথা বলতে হ্যান্ড রেজ করতে বলো, ওনাকে পারমিশন দাও। স্যার আসসালামু আলাইকুম। আই থিংক স্যার ওনার ফার্স্ট ভিজিটে বিপি হাই ছিল, ওনার সেকেন্ড ভিজিটে একটা রিপিট বিপি চেক করা উচিত ছিল, তারপরে সেই অনুযায়ী ড্রাগ স্টার্ট করা উচিত ছিল অথবা অ্যাকর্ডিংলি মেজার নেওয়া উচিত ছিল। আসসালামু আলাইকুম স্যার। স্যার ডক্টর সালিমুর রাজি স্যার। স্যার প্রথম কথা হচ্ছে 50 বছর ওম্যান, অকেশন নেক পেন। এখন হচ্ছে যে স্যার ফার্স্ট ভিজিটেই যে এতগুলো ওষুধ, এটা একটা ইয়ে করা যায়। দ্বিতীয় কথা হচ্ছে অকেশন নেক পেনের জন্য এনএসএইডস খায় কিনা, এটা একটা জিনিস। আর যদি আমরা যে গাইডলাইন অনুযায়ী দেখি, আমরা তো আর কি যেখানে উপজেলার কথা বলছি, এই আমাদের উপজেলায় ডাক্তারদের স্যার এখন কিন্তু একটা রোবেদ আমিন স্যারকে থ্যাঙ্কস যে একটা গাইডলাইন করেছে, চমৎকার গাইডলাইন হাইপারটেনশনের। তো এটাও কিছুটা আর কি, জলিল স্যার মনে হয় আছেন এই গাইডলাইন প্যানেলে ছিলেন মনে হয়। তো এটাতে যেটা বলা হয় যে আমাদের যে ডেভিডসনের ইয়েটা ফলো করা হয়েছে, যে প্রথমে যদি লেস দেন 55 ইয়ার্স, আমরা সি ইনহিবিটর দিয়ে শুরু করবো। হ্যাঁ, তারপরে এ, এ প্লাস সি, এ প্লাস সি প্লাস ডি, এই ডেভিডসনের ছকটাই আর কি যে ইয়ে করা হয়েছে আর কি। হ্যাঁ, আর যেহেতু এই পেশেন্টের আর কি বিসলল দেওয়া দেওয়া হয়েছে, এটা আর কি যে ফার্স্ট ভিজিটে এরকম মনে হয় দরকার ছিল না। আর বাইজোন 5/40 একই সাথে এ বাই সি, মানে এটাও গাইডলাইনটা আমরা ইয়ে করছি না। হিস্ট্রিটা নিতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন গুলো একটু, এটা একটু দরকার ছিল হিস্ট্রি নেওয়া। ওকে, থ্যাংক ইউ ডক্টর সালেমনের রাজি। নাও ওভার টু ডক্টর রতিন মন্ডল। আপনি এই আনসার গুলো তো শুনলেন বা চ্যাট বক্সে দেখলেন, আপনি আপনার কমেন্ট দিবেন, তারপর আমরা প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যারের কাছ থেকে আমি আপনার পুরো সেশনটার উপরে স্যারের শুনবো, কারণ স্যারের যে 40 ইয়ার্স যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, স্যার তো মানে লাখখানেক হাইপারটেনসিভ পেশেন্ট ম্যানেজ করছেন। আমি স্যারের এক্সপিরিয়েন্স শুনবো আপনার কমেন্টের পরে। থ্যাংক ইউ। যারা কমেন্ট করেছেন ধন্যবাদ। আসলে আমরা আজকের প্রেজেন্টেশনের আলোকে বলি যে উনি একবার বিপি দেখেই ওষুধ দেওয়া হয়েছে, ওনাকে মিনিমাম 2বার দেখা দরকার ছিল। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ড হচ্ছে যে আমরা যদি আমরা যদি ধরেও নেই যে ওনার সেকেন্ড রেকর্ডিংও 170/100 বা 160/100, তার মানে স্টেজ 2 হাইপারটেনশন। আমরা দুটো ড্রাগ দিলেই হতো, দুটো ড্রাগ তো এখানেই আছে, এটা বিসলল দেওয়ার দরকার ছিল না। অ্যান্ড থার্ড ওয়ান ইজ আমাদের জাতীয় ওষুধ, এটা দেওয়া একেবারেই আননেসেসারি। ঠিক আছে, এই ওকে, থ্যাংক ইউ এখন ভেরি মাচ। আর জলিল স্যার, আমি আর রতিন মন্ডল তাছাড়া সবাইকে আনমিউট করো। ওভার টু প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যার। আমি আপনার আসলে সার্বিক টোটাল হ্যাঁ, সার্বিক। প্রেজেন্টেশনের উপরে স্যারের কমেন্ট শুনতে যাচ্ছি স্যার। থ্যাংক ইউ ডক্টর রথিনকে। আসলে আমি অনেক কিছু নোট করছিলাম, কিছু বলবো স্যার কিন্তু এটাই তো শুনতে যাচ্ছি স্যার, এটাই না তো না আরেকটা, এটাই তো স্যার একটা বই। না না, আমি ভাবছিলাম যে অনেক কিছু নোট করছিলাম, আসলে অনেক কিছু নোট করছিলাম যে এগুলো বলবো আর কি। এখন দেখি যে শেষে দেখি যে রথিন সব বলে ফেলছে, সুতরাং আমাদের কিছু সে রাখে নাই। সুতরাং এক্সপিরিয়েন্সও বলা কিছু নাই, রথিনও কম রোগী দেখে নাই, সুতরাং এক্সপিরিয়েন্স তো বিরাট জিনিস। আপনি কি কি শেখাবেন স্যার, এটা তো না স্যার আমি না, জানি শোনো স্যার, শোনো, এখানে কারণ কিছু বলার নাই। আপনার কাছ থেকেই শিখছি স্যার। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। তো আমি যা বুঝলাম যে আমি 20-30 বছর আগে যে যে হাইপারটেনশনের যে গাইডলাইন ম্যানেজমেন্ট ছিল, এখন খুব যে চেঞ্জ হয়েছে তা না, কিন্তু কিন্তু আমাদের চিন্তাধারা চেঞ্জ হয়েছে কিনা সেটা হলো বড় কথা আর কি, সেটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমার কিছু আসলে বেশি কিছু বলার নেই। বলার একটাই জিনিস যে আমরা আসলে আজকে কথাটা বলছিলাম উপজেলা নিয়ে আসলে। তো একটু আগেই ডক্টর রুবাইদা এবং তার টিমকে ধন্যবাদ জানানো হয়েছে যে উপজেলা কিছু বোধ হসপিটালে এখন ফ্রি এই ওষুধ দেয়, যেটা খুব বেশি দিন হয় নাই। তা আমরা সেটা সদ্ব্যবহার করব, এবং সেই ড্রাগটা বোধ খুব সময় অ্যামলোডিপিন আর একটা থাকতে পারে, এইটা করব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আসলে রথিন ডক্টর বলছে, সবাই বলছে, ব্লাড প্রেশার মাপা এত সহজ জিনিস না, আসলে ব্লাড প্রেশার মাপাটা সহজ জিনিস না, কিন্তু পারে কিন্তু সবাই, মাপে সবাই। রথিন বলছে যে হোম মেজারমেন্ট ব্লাড প্রেশার, এটা কোনো সময় তারা বলে না যে ঠিক মাপছি আমরা, হয় বেশি মাপে অথবা কম বেশি কম মাপে। শুধু এগুলো সবকিছু আলোচনা হয়েছে। তো উপজেলা লেভেলের যে কথা একটা, শুধু আমি একটু আপত্তি আছে, আমার আপত্তি না আছে আলোচনা, যে এই রেফারেল ব্যাপারটা নিয়ে। এখন একটা ব্লাড প্রেশার হাইপারটেনশন রোগী ইমার্জেন্সি হোক আর্জেন্সি হোক যেটাই হোক, ব্লাড প্রেশার বেশি পাইছে, এখন তাকে যদি আমি পঞ্চগড় থেকে বলি যে আপনি ঢাকাতে আইসিইউতে চলে যান, এটা কিন্তু কতটুকু যুক্তিসঙ্গত হবে সেটা বলা মুশকিল আসলে। কারণ এই যে বা ঢাকা শহরে আসতে যে 8, 9, 10 ঘন্টা লেগে যাবে, এই সময় তার যে ক্ষতিটা হবে সেটা রিকভারি হবে কিনা। আর দ্বিতীয়ত একজন ডাক্তার এখন উপজেলা লেভেলে তো এমবিবিএস ডাক্তার আছেই, অনেক স্পেশালিস্টও আছে। সুতরাং আমার মনে হয় এই রেফার করার আগে চিন্তা করা উচিত যে এই দূরত্বটাতে সে কভার, তার ক্ষতি হবে না।
নাইলে আমার মনে হয় উপজেলা লেভেলে তো ব্লাড প্রেশার কি অসুবিধা আছে একটু, যেটা ডক্টর রথিন বললো, প্রথম ডায়ালিসিস দিল, তারপর সাথে যদি বেশি ব্লাড প্রেশার থাকে অন্য একটা ড্রাগ যোগ করে দিলে আমার তো মানে ব্লাড প্রেশার কমতে বেশি সময় লাগার কথা না, কিন্তু ঠিক মতো মনিটরিং করে আর কি। এই জন্য একটা এই জিনিসটা খেয়াল করতে হবে। আর সবাই বলা হয়ে গেছে, আমার কিছু বলার নেই, আসলে বলার নেই। ডক্টর অতি সুন্দর করে বলছে, এবং সবারই ব্লাড প্রেশার মাপা নিয়ে এক্সপিরিয়েন্স আছে। একটা জিনিস সে কভার করে নাই, এই বর্তমানে কিন্তু ডেঙ্গু রোগী হচ্ছে, কিন্তু অনেক রোগী হচ্ছে। তো ডেঙ্গু রোগীদের যদি চিকিৎসার সময় প্রথমে খবর নিতে হবে আপনি ব্লাড প্রেশার ওষুধ খান কিনা, কারণ ডেঙ্গু রোগীর একটা কমপ্লিকেশন হইলো তার ব্লাড প্রেশার ফল করে। সুতরাং ডেঙ্গু রোগীদের যদি অ্যান্টিবায়োটিক ড্রাগ খায় তাদেরকে অবশ্যই ব্লাড প্রেশার মনিটরিংটা ঠিক মতো করতে হবে আর কি। দরকার হলে ব্লাড প্রেশার ওষুধগুলা টেম্পোরারি বন্ধ রাখতে হবে। আর অনেক বিষয় আছে, কম্পেলি ইন্ডিকেশন, কম্পেলিং কন্ট্রাইন্ডিকেশন, প্রেগনেন্সি হাইপারটেনশন, প্রেগনেন্সি উইথ হাইপারটেনশন, অনেক কিছু আছে যেগুলো মোটামুটি সে টাচ করছে। তো আমি শুধু শেষ যে টপিকটা দিচ্ছে আসলে এত অল্প তুমি একটু দিতে পারো এটা, ওই তোমার যে ডিসকাস করতে দিছো জি কোশ্চেনটা, স্যার, জি স্যার, জি স্যার, আমি দিচ্ছি দাও তো স্যার। এটা। আসলে এত অল্প ইনফরমেশন দিয়ে আমাদের হট করে গাইড আমাদেরকে কমেন্ট করা ঠিক না আসলে, এখানে অনেক ইনফরমেশন লেকিংস আছে। যেমন যিনি দিচ্ছেন নেক পেন ছিল, তো নেক পেনে সে অ্যানাসাইড খাইতো কিনা, এমন অ্যানাসাইডের জন্য তার কোনো পেপটিক আলসার ডিজিজের লক্ষণ ছিল কিনা, এটা কিন্তু উনি লেখেন না এখানে। সুতরাং যিনি দিচ্ছেন ডাক্তার, উনি হয়তো ভাবছেন যে তার নেক পেনের জন্য অ্যানাসাইড খাইতো এবং অ্যানাসাইডের জন্য পেপটিক আলসারের সিমটম ছিল, সেই জন্য তাকে এই ডাক্তার দেওয়া হয়েছে। সুতরাং এটা তো আমি জানি না দিছে কিনা, সুতরাং এটা আমরা বলা ঠিক হবে না যে উনি কেন দিলেন ডাক্তার, এক নাম্বার। কারণ ব্লাড প্রেশারে রুগীরা যত বলুক যে মাথা ব্যথা হয় ব্লাড প্রেশার, আসলে মাথা ব্যথা, হ্যাঁ হ্যাঁ, কি নাম বলে, হাইপারটেনশনের নেক পেইন শান্ত হয় না আনলেস ইট ইজ সিভিয়ার। তো আমার দেশের রোগীরা যেগুলো এসে বলে স্যার আমার তো মাথাটা ব্যথা করতেছে, আমার ব্লাড প্রেশার তো বেশি পাইছি আমি, এটা আসলে তো আমরা সবাই জানি যে ওই নেক পেইন হয়েছিল তার টেনশনের জন্য হয়েছিল। ওই সময় একটু ব্লাড প্রেশার মাপছে, একটু বেশি পাইছে, সে ধরে নিয়েছে যে এই ব্লাড প্রেশারের জন্য তার নেক পেইন হয়েছে। আসলে নেক পেইনটা ব্লাড প্রেশার হয়নি, নেক প্রেশার টেনশনের জন্য। তো যাক, এটা একটা জিনিস। আরেকটা হলো ডক্টর রথিন কিন্তু বলে নাই যে তা আগে উনি এই রোগী কি চিকিৎসা করতো। এমন তো হইতে পারতো এই রোগীটা আগে ব্লাড প্রেশার অনেক হাই ছিল, যিনি দেখছেন ডাক্তার সাহেব, সেখানে একটা ড্রাগ খাইতো, সেখানে সেটা কন্ট্রোল হয় নাই। এখন ডাক্তার সাহেব এখানে আরেকটা ড্রাগ যোগ করছে, হয়তো ধরে নিচ্ছি আমি যে আগে রোগীটা ব্লাড প্রেশার বেশি ছিল, তখন সে 520 খাইতো। এখন যখন দেখলো যে না এই ড্রাগে এই ডোজে এই ব্লাড প্রেশার কমতেছে না, উনি সেটাকে 5/40 করছে এবং সাথে বিলোপ যোগ করছে। তা আমি তো মনে করি উনি খুব অন্য কিছু করছে না। সুতরাং এত মিনিমাম ইনফরমেশনে আমাদের পক্ষে সমালোচনা ঠিক না। এই জন্য আমরা কিন্তু আমরা ডাক্তারের যে কোনো পেশেন্ট দেখলে সমালোচনা শুরু করি, এটা কিন্তু আমাদের আমার মনে হয় একটু আমাদের অ্যাভয়েড করা উচিত। কারণ উনি যিনি দিচ্ছেন উনি জানেন, বেস্ট জানেন যে কেন দিচ্ছেন এই জিনিস আর কি। এটা আমি একটু সবাইকে রিকোয়েস্ট করবো। তো এই দুটা জিনিসই আমার বক্তব্য ছিল। আর লো ব্লাড প্রেশার নিয়ে আর রতিন কিছু বলে নাই, যদিও টপিকটা হাইপারটেনশন, লো ব্লাড প্রেশার একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটা পরে হয়তো সে উনি বলবেন। আর আমি একটা কথাই বলবো যে ব্লাড প্রেশার মাপার জন্য আগে দেখতে হবে যে ব্লাড প্রেশার মেশিন ঠিক আছে কিনা। এটা আপনারা যারা জানেন যে বিভিন্ন হসপিটালে, বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন বড় বড় ক্লিনিকে যেসব ব্লাড প্রেশার মেশিন ইউজ করা হয়, আমরা যখন রাউন্ড দিই তখন যখন রুগীরা কেউ বলে যে স্যার এই রুগীর ব্লাড প্রেশার বেশি বা কম, তখন আমি বলি যে মেশিনটা দেখো তো, মেশিনটা ঠিক আছে কিনা। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। এই যে যে একটা মেশিনের সাথে একটা মেশিন যে চেক করা, এটা কিন্তু আদৌ প্র্যাকটিক্যালি কেউ কেউ করে কিনা আমার সন্দেহ আছে। সুতরাং এই মেশিন ঠিক আছে কিনা আগে দেখার পরে বাকি সিস্টেম ফলো করা উচিত। তো আমি আর কিছু বলবো না। যদি কেউ প্রশ্ন থাকে আমার মনে হয় ডক্টর রথিন প্রশ্ন জবাব দিলে ভালো হবে, কারণ সেই আরো ভালো বেশি বলতে পারে। থ্যাংক ইউ সবাইকে যারা So, পার্টিসিপেন্ট। thank you very ডক্টর much, রথিন sir, তোমাকে for অবশ্যই ধন্যবাদ এই সুন্দর এবং এলাবোরেট ডেসক্রিপশন দেওয়ার জন্য। ডক্টর রথিন তো প্রায় 1-2 ঘন্টার উপরে হাইপারটেনশন নিয়ে বলছে, কিন্তু আমরা যখন ব্লাড প্রেশার মাপি আমরা কয়জনে কতটুকু সময় দেই। যিনি ব্যস্ত ডাক্তার ওনার ব্লাড প্রেশার মাপার সময় নাই, আর যিনি কম ব্যস্ত ডাক্তার ওনার কাছে রোগীরা আসে না। এটা হলো আমাদের বাস্তব বাস্তব। আরেকটা কথা মনে করতে হবে, আমরা কিন্তু গাইডলাইনে চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি। গাইডলাইন হলো হাইপারটেনশনের জন্য, কিন্তু আমি যখন রোগী চিকিৎসা করি, তোমরা যখন রোগী চিকিৎসা করবা তখন কিন্তু সে একটা রোগী, কিন্তু তার অনেকগুলো কমপ্লিকেশন, অনেকগুলো সিমটম থাকতে পারে, তার শারীরিক মানসিক অনেক প্রবলেম থাকতে পারে। আমরা কিন্তু এই জিনিসটা খেয়াল করতে হবে, আমরা কিন্তু হাইপারটেনশন চিকিৎসা করবো না, আমরা চিকিৎসা করব ওই রোগীটাকে। সুতরাং ধন্যবাদ সবাইকে।
স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর রতিন মন্ডল, আপনি আপনার এটা অফ করে দেন স্ক্রিন শেয়ার। আমি র্যাপিড কিছু কোশ্চেন নিয়ে নিই, কারণ আসলে এটা সারা রাত সেশন করা যাবে। আমি জাস্ট কিছু র্যাপিড কোশ্চেন। তবে আমার একটা যেটা থাকবে, কারণ যেহেতু আমিও দীর্ঘদিন কাজ করেছি উপজেলা লেভেলে, মানে যদি সাপ্লাই না থাকে, এটা একটা জিনিস খেয়াল করবেন, যদি সাপ্লাই না থাকে চেষ্টা করবেন কম দামেও কিন্তু অনেক ভালো অ্যান্টিহাইপারটেনসিভ আছে, এটা একটু মাথায় রাখেন। মাথায় রাখবেন যে কিছু যেমন অ্যানালাপ্রিল টাইপ ড্রাগ আছে, বিটা ব্লকার কিছু আছে, একদম মানে কম দামে অ্যাফোর্ড করতে পারে। আপনারা মানে দেখা গেল একটা অ্যান্টিহাইপারটেনসিভ লিখে ফেলেছেন 15-20 টাকা দামের, অনেকে দেখা যাচ্ছে অ্যাফোর্ডই করতে পারবে না। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ যেটা যেহেতু আমরা উপজেলা লেভেল টার্গেট করে কথা বলছি, মানুষের একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশন অবশ্যই চিন্তা করে তারপর ওষুধ লিখবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জাস্ট কিছু র্যাপিড কোশ্চেন। একটা হচ্ছে প্রেগনেন্সিতে চয়েস অফ অ্যান্টিহাইপারটেনসিভ এবং ল্যাকটেটিং মাদারের জন্য চয়েস অফ অ্যান্টিহাইপারটেনসিভ কি হওয়া উচিত বা কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, সংক্ষেপে। আচ্ছা, আমি প্রেগনেন্সিতে আসলে আমাদের ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে লেভিটেলাল। লেভিটেলাল দিয়ে যদি কন্ট্রোল না হয়, তাহলে আমরা নেক্সট আমরা আলফা মিথাইল ডোপা, থার্ড হচ্ছে নিফিডিপিন। এই তিনটে দিয়ে মোটামুটি প্রেগনেন্সি উইথ হাইপারটেনশন হয়ে যায়। আর ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে আমাদের আরও একটু মানে বুঝে শুনে দিতে হয়। যেমন ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে আমরা আলফা মিথাইল ডোপাটা অ্যাভয়েড করি, কারণ যেহেতু এটা ডিপ্রেশনের রিস্ক বাড়ায়। এই জন্য ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে লেভিটেলাল। আর সেকেন্ড আমরা নিফিডিপিন আমরা ইউজ করতে পারি। তবে আমাদের মনে রাখতে হবে আমরা এআরবি, বিটা ব্লকার এগুলো আমরা ইউজ করতে পারবো না। বাট আমরা থায়াজাইড লাইক ডায়াবেটিক্স ইনডেপামাইড এটা আমরা ইউজ করতে পারবো। তো এটা অনেকেই মনে করে যে ইনডেপামাইড দিলে ডায়াবেটিস হয়ে ব্রেস্ট মিল্ক কমে যেতে পারে, কিন্তু থায়াজাইড দিয়ে আসলে ওই ওই লেভেলের ডায়াবেটিস হয় না যেখানে ব্রেস্ট মিল্ক কমতে পারে। তাহলে ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে আমরা ল্যাভিটেলল, আমরা নিফিডিপিন, আমরা হচ্ছে যে এসি ইনহিবিটরদের মধ্যে অ্যানালাপ্রিল এটা আমরা ইউজ করতে পারি, কিন্তু এআরবি না, বিটা ব্লকার না, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার না। নেক্সট প্রশ্ন। আমি একটা জিনিস যেটা মেনশন করি, হুম, যে ডক্টর রতিন মন্ডল, যে আমাদের এখন এনসিটি কর্নারের যে ওষুধগুলো আছে, এসি ইনহিবিটর, বিটা ব্লকার, অ্যামলোডিপিন, সো এই তিনটার কভারেজ কিন্তু ইজ ভেরি গুড কভারেজ। এবং এই তিনটা দিয়ে আমার মনে হয় যে হাইপার টেনশন আপনি খুব ভালো ম্যানেজ করতে পারবেন। সাপ্লাই যেটা আছে, ইভেন ইনসুলিনও আছে। ডক্টর হাসান, এবং আমি একটু হ্যাঁ, একটু জিনিস শেয়ার করি। শিওর স্যার। বিটা ব্লকার নিয়ে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, অলরেডি বিতর্ক ডক্টর রথিনও বলছে। বিটা ব্লকার নিয়ে কিন্তু অনেকে নাক নাক ছিটকায়, কিন্তু এটা দেখলেও এই যে রিসার্চ গুলো হয়েছে, স্টাডি গুলো হয়েছে, দেখতেও কত পার্সেন্ট হয়েছে। হয়তো দেখা গেল যে 40টা ভালো হয়নি, 50টা ভালো হয়েছে। পি ভ্যালু করে দেখা গেল যে সিগনিফিকেন্ট। আমরা কিন্তু সেভাবে কথা বলি কিন্তু আসলে, কিন্তু বিটা ব্লকার এত সস্তা ড্রাগ এবং এটা এত বেনিফিট আছে, সুতরাং আমরা যদি একটু সাবধানে ইউজ করি, যেগুলা কম্পেলিং কন্টেন্টেশন আছে, এটা কিন্তু আমাদের জন্য একটা খুবই ভালো ড্রাগ কিন্তু। এটা কিন্তু এটাকে পাচ্ছে তো বিশ্বে যেরকম নাকি এটাকে নার্স, এরকম নার্স টানার মতো ড্রাগ না, কিন্তু ইভেনচুয়ালি এটানোল, ইভেন এটানোল। কারণ আমার তো একটা রোগী ভালো ওষুধ, খুব ভালো ওষুধ লিখলাম, যে কম্পেলিং ইন্ডিকেশন আছে লিখলাম, কিন্তু সে সেদিন খেয়ে ওষুধটা বন্ধ করে দিল, তার ব্লাড প্রেশার কন্ট্রোল হতো, লাভটা কি হলো আমার? তার সাথে যদি আমরা একটা কম দামে ওষুধ দেই, এবং মোটামুটি আমরা আমি তো ডাক্তার, আমি তো ফার্মাকোলজি পড়ছি, আমি জানি কোনটা ইন্ডিকেশন কোনটা কন্ডিকেশন আছে, আমি জানি, আমি ফার্মাকোলজি পড়ে এখানে আসছি। সেইভাবে যদি দেই এবং সেই যদি ওষুধটা খাইয়ে ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে পারে, তাহলে সেটা ভালো না? দেন একটা হাই অনেক দামি ওষুধ দিলাম, যেটা সে কদিন পরে খাইয়ে বন্ধ করে দিল। তো এইটা কিন্তু আমি একটু চিন্তা করতে বলবো সবাইকে। অ্যাটলোন কিন্তু একটা খুব ভালো ড্রাগ। এই যে বলে ইম্পোর্টেন্সি হয়, কতজন ইম্পোর্টেন্সি হয়েছে দেখতে হবে। এই যে বলা হয়, হ্যাঁ ইনসুলিন, কতগুলো যে জিনিস, যেমন যারা ইনসুলিন নেয় তাদেরকে দেওয়া ঠিক না, তারপর অ্যাজমা থাকলে অ্যাটলোন দেওয়া ঠিক না, এটা ঠিক আছে, এগুলো আমরা দেখবো, তো আমরা দেখিয়ে দেবো। তো এই কন্ট্রোভার্সিটা কিন্তু এখনো রয়ে গেছে, কিন্তু আমি মনে করি আমাদের সেই বিটা ব্লকার খুবই একটু উপকারী ড্রাগ, এবং যদি অ্যামলোডিপিনের সাথে দেয়, আরো একটা ভালো গুড কম্বিনেশন। থ্যাংক ইউ প্রথিন। জি স্যার, এইটাই স্যার আমি একটু মেনশন করতে চাচ্ছিলাম। আর গভর্নমেন্ট সাপ্লাই যা আছে আপনাদের বুঝতে হবে, এনসিডি তে যা সাপ্লাই দেওয়া হচ্ছে এটা খুবই সাইন্টিফিক ওয়েতেই দেওয়া আছে। তো এনসিপির এই গাইডলাইনটা যারা করেছেন, এটার পিছনে যারা কাজ করেছেন, তারা সবাই আমাদের দেশের অত্যন্ত হাইলি ফিজিশিয়ানস। তো এই সাপ্লাই যেটা আছে এটা অবশ্যই ইউজ করবেন। এবং স্যার যেটা বলেছে, আপনি তো ফার্মাকোলজি জানেন, আপনি তো পড়াশোনা করে আসছেন, আপনি জেনে বুঝে ইউজ করতেই পারেন। এবং আমি তো আবারও বলতেছি যে আপনারা অবশ্যই ফাইন্যান্সিয়াল কন্ডিশন চিন্তা করবেন। আরেকটা জিনিস কিন্তু যেটা মানে বলা হয়েছে, যে এটা কিন্তু মানে একটা পেশেন্ট আসলে, আমি কিন্তু এরকম প্রচুর পেশেন্ট পাই, ডক্টর রতিন মন্ডল,
দেখা গেল যে এসে মাপলো 140 100 পাইলো, একটা লোসাটার পটাশিয়াম দিয়ে দিল, একটা অ্যামলোডিপিন দিয়ে দিল, কোনো কথা নেই, কোনো বার্তা নেই। তার রিস্ক অ্যাসেসমেন্ট থেকে শুরু করে তার বর্তমান মেন্টাল স্ট্যাটাস কিরকম, তার কোনো মানে প্রেশারে আছে, কোনো কিছু স্ট্যাটাস নাই। প্রেশার মাপছে, রুগী এসে বলছে একটু ঘাড়ে ব্যথা করে, 140 বা 100 সাথে সাথে একটা হেপাটাইটিস শুরু করে দেয়। তো এই ব্যাপারটা কিন্তু আপনি অলরেডি বলেছেন যে আবার এই অলরেডি কোশ্চেন আসে একটা রিডিং এই কি আমরা দিয়ে দিব কিনা। তো প্রফেসর এম এ জলিল স্যার, আপনি আপনার এক্সপিরিয়েন্সে যদি বলেন আপনি আসলে এটা কি করেন, যে হিসাব বা আপনি আপনি কিভাবে এটা অ্যাপ্রোচ করেন? যদিও ডাক্তার রতিন মন্ডল সবই বলে ফেলেছেন, আবার জাস্ট আপনার আবার আবার একটু সামারি করতো প্রশ্নটা। স্যার কোশ্চেনটা হচ্ছে এরকম যে স্যার অনেকে যেটা করে, হয়তো আপনি একটা প্রেশার মাইপ 140/100 পাইলাম, হ্যাঁ, তার একটু ঘাড় ব্যথা বা মাথা ব্যথা করতেছে, দেখা গেল ওই এক রিডিং এ অনেকে একটা অ্যান্টিহাইপারটেনসিভ দিয়ে দেয়, একটা অ্যান্টিহাইপারটেনসিভ দিয়ে দেয়, মানে দিয়ে দিল মানে দিয়ে এটা দিলই। আমার ডক্টর রথিন ভালোভাবে বলছে, এটা 140/100 ঘাড় ব্যথা মাথা ব্যথা ব্লাড প্রেশার জন্য হয় নাই, আমি এটা বলে দিলাম তো। সেটা তার এইসব রোগী গেলেও 140/90 95 নিয়ে যেগুলো আসে, গুলো ম্যাক্সিমাম কিন্তু অ্যাংজাইটি রোগী। অ্যাংজাইটি রোগী শুধু মাথা ব্যথাটা কিন্তু হয়েছে তার অ্যাংজাইটি টেনশনের জন্য। ওই সময় ব্লাড প্রেশারটা হয়তো টেম্পোরারি বাড়ছিল, এদেরকে ইয়ে দেওয়া উচিত। আর একটা ভালো কোশ্চেন করছে বিটা ব্লকার ট্যাপারি সম্বন্ধে, এটা সবাই জানে, এটা তো আমরা গ্রাজুয়েট লেভেলে পড়ানো হয়। বিটা ব্লকার সাডেনলি ব্লক করতে বন্ধ করতে মানা করা হয়। বিটা ব্লকার আস্তে আস্তে কমাইতে হয় আর কি, নাইলে রিফ্লেক্স রেগে হয় বা স্কিম হার্ট বাড়তে পারে। এগুলো দেখতে হবে কি। আর ল্যাকটিনিক মাত্রা দেওয়া যাবে কিনা, ল্যাকটিনিক মাত্রা দুইটা ড্রাগ না দিলে হয়, একটু এআরবি এসি এসি নেবে যেটা বলছে, আর বাকিগুলো সবগুলো দেওয়া যায়, সবগুলো দেওয়া যায়। এবং এথিনল এবং বিটা ব্লকার কম্বিনেশন ল্যাকটিনিক মাত্রা দেওয়া যায়। আমরা জানি তো সাইড এফেক্টটা। আমরা যদি দেই, একটা গরিব মানুষ, তাকে একটা ল্যাকটিনিক মাত্রার ব্লাড প্রেশার বেশি আছে, তাকে বিটা ব্লকারের সাথে এথিনল দিলে কোনো সমস্যা নেই, ল্যাকটিনিক হইলো আমরা দেখবো বাচ্চাটা পাস করে বেশি কমে গেছে কিনা, তাহলে সমস্যা কি, সমস্যা তো নাই। অ্যাটলিস্ট তার ব্লাড প্রেশার তো কন্ট্রোল থাকলো। আমরা যদি তাকে ফলো আপে রাখি, আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না। কি আর কিছু? আরে আরেকটা স্যার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, এটা ডাক্তার রতিন মন্ডল রিসেন্ট একটা স্ট্যাটাস দিয়েছেন। ফ্লুপেন্টিক্সেল মেলিট্রাসিনের যে কম্বিনেশন অনেকটা জাতীয় ওষুধ হয়ে গেছে। অনেক কনসালটেন্ট, অনেক প্রফেসরের লেভেলেও স্যার এই ড্রাগটা দেখা যায়, সকালে একটা দুপুরে একটাও পর্যন্ত দেখা যায়। অনেকে সারা জীবন ধরে খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছেই, মানে যতদিন বেঁচে আছে খেয়েই যাচ্ছে। তো এই ব্যাপারে একটু ডাক্তার রতিন মন্ডল, আপনার যেহেতু একটা বিশাল ফলোয়ার্স বাংলাদেশে আছে, আপনি একটা স্ট্যাটাসও দিয়েছেন, এটাই আপনি একটু আবার যদি সবাইকে একটু মুখে একটু বলেন এই ব্যাপারে আপনার এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এসন ভাই। মানে আমি আহ, আমার গুরু আছেন সামনে, মানে যাকে আমি মানে এত শ্রদ্ধা করি। তো আমি স্যারের স্যারের মতোই কয়েকটা ডায়ালগ সেট করেছি যে আসলে ডাক্তারদের কয়েক কিছু হারাম কাজ আছে। তো এই হারামগুলো আমি বলি যে এগুলো আল্লাহ কখনোই মাফ করবে না। সেটা বলি যে এক, যদি আপনি কাউকে ইনসুলিন দেন, দেওয়ার পর যদি আপনি ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশনটা দেখিয়ে না দেন। দুই, ইনহেলার দেন, ইনহেলার নেয়ার পদ্ধতি ডেমনস্ট্রেট না করেন। তিন বলি, যদি এইরকম ফ্লুপেনথিক্সাল মেলিট্রিসিন এইটা যদি আপনারা কেউ লেখেন, কারণ এই ড্রাগটা প্রথম যে দেশ তৈরি করেছিল সে দেশে এটা সবার আগে ব্যান্ড হয়েছে। অ্যান্ড সারা পৃথিবী এটা ব্যান করেছে, কারণ এটা দিয়ে টার্ডিভ ডিসকাইনেসিয়া হয়। টার্ডিভ ডিসকাইনেসিয়া মিন্স তাদের অ্যাবনর্মাল মুভমেন্টস হয়। এবং অন্য ড্রাগের সাথে এটার মেইন পার্থক্য হচ্ছে যে এই ড্রাগ সাইড ইফেক্টটা ইরিভার্সিবল। মানে আমরা অন্য যে কোনো ড্রাগের যে সাইড ইফেক্ট হয়, আমরা ওই ড্রাগটা বন্ধ করে দিই, তাহলে সেই সাইড ইফেক্টটা ভালো হয়ে যায়। কিন্তু এই ফ্লুপেনথেক্সাল মেলিট্রেসিনে হয় না। তো এই জন্য এই ড্রাগটা আমাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে। তবে এটা বন্ধ করার জন্য ফার্স্ট রুগীকে মোটিভেট করতে হবে। কারণ এই ড্রাগটা এতটাই ডিপেন্ডেন্সি তৈরি করে যে এটা বন্ধ করতে গেলেই রুগীরা খুবই সিক হয়ে যায়। তো প্রথম কথা, রুগীকে মোটিভেট করতে হবে যে আপনার এই ওষুধটা আপনার অনেক ক্ষতি করতেছে, যে এটা আপনি খেতে থাকলে আপনার এরকম মানে কাঁপুনি টাইপের সমস্যা হবে, এটা কখনো ভালো হবে না। তো রুগী যদি মোটিভেটেড হয়, তখন আমাদেরকে এটা বন্ধ করতে হবে। আমরা যদি রুগী দুটো করে খায়, তাহলে আমরা একটা করে আমরা 2 উইকস বা 3 উইকস বা 4 উইকস আমরা দিব। দেওয়ার পরে যদি দেখবো যে রুগী একটা করে নিয়ে এটা পেশেন্ট মানে ভালো আছে, টলারেট করতে পারতেছে, এরপরে ফার্দার আমরা অর্ধেকটা করে আমরা হচ্ছে যে ফার্দার 2 to 4 উইকস আমরা দিব। এটাতেও যখন রুগী টলারেট করে যাবে, তারপরে আমরা এটাকে হচ্ছে যে মানে হাফ করে অল্টারনেটিভ ডে 2 to 4 উইকস দিয়ে আমরা বন্ধ করে দিব। এখন এই সময় রুগীর কিছু প্রবলেম হবে, যেমন এই রুগীগুলো সাধারণত দেখা যায় যে রাতে ঘুম হয় না, রুগীগুলোর প্যালপিটেশন হয়। তাহলে তখন আমরা হয়তো রুগীদের এই সিমটমগুলো কাভার করার জন্য আমরা প্রোপানল বা বেনজোডাইজেপিনস লাইক ক্লোনাজিপাম বা অ্যালপ্রাজোলাম এগুলো আমরা মানে কাভারেজ দিব। আর এরপরে
আমরা রুগীর অরিজিনাল ইন্ডিকেশন অফ ফ্লুফেনথেক্সাল অ্যান্ড মেরিট্রেসিন, যে রুগী ওটা কেন খেত, দেখা যেত যে রুগীর একটা ডিপ্রেসিভ ইলনেস আছে, তাহলে আমাদের তো আসলে অনেক ভালো ভালো অ্যান্টি ডিপ্রেসেন্ট আছে, লাইক এসাইটোলোপ্রাম, সার্ট্রেলিন, তারপরে আপনার হচ্ছে যে মেট্রাজিপিন। তাহলে আমরা রুগীর ওই ইন্ডিকেশনটা অ্যাসেস করে আমরা সেই ওষুধ আমরা তার একটা পাশাপাশি আমরা শুরু করব, যাতে রুগীটা হচ্ছে যে তার অরিজিনাল ডিজিজটাও তার ভালো থাকে। এই আর কি, মানে এটা একটা আসলে মানে মানে একটা সময় নিয়ে রুগীকে কাউন্সিলিং করে এই ড্রাগটা আমাদেরকে উইথড্র করতে হবে আর কি। ওকে, আজকে লাস্ট কোশ্চেন, এটাতে আমি শেষ করতেছি। আইসোলেটেড সিস্টোলিক, আইসোলেটেড ডায়াস্টোলিক হাইপারটেনশন, এটার ক্ষেত্রে কি কোনো ম্যানেজমেন্টের কোনো স্পেশাল আছে কিনা, মানে কনসিডারেশনে নিবে কিনা, থ্যাংক ইউ। মানে এটা আদা- এটা একটা খুবই ভালো কোশ্চেন। তো আমরা আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন এটা ইউজুয়ালি ওল্ডার এজে রুগীদের হয়। এটার জন্য আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং ডায়োটিক্স, থায়াজাইড লাইক ডায়োটিক্স, এটা হচ্ছে আমাদের চয়েস অফ ড্রাগ। তো তবে ইদানিং অনেক গাইডলাইন আবার বলে যে না, এরকম কোনো চয়েস না করলেও হবে, যে কোনো ওষুধ দিলেই আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন এটা কমে যাবে। আইসোলেটেড ডায়াস্টোলিক হাইপারটেনশন এটা আইসোলেটেড সিস্টোলিকের কাউন্টার পার্ট। এটা যাদের বয়স কম, যারা ওবেজ, যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, তাদের এটা বেশি হয়। এটা কমার জন্য আমাদের চয়েস অফ ড্রাগ হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এরপরে এআরবি। তো এগুলো আমরা দিব। বাট মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আইসোলেটেড ডায়াস্টোলিক হাইপারটেনশনের জন্য যে রিডাকশন অফ ওয়েট অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা যদি না করি, শুধু ড্রাগ দিয়ে আসলে আইসোলেটেড ডায়াস্টোলিক হাইপারটেনশন এটা কমানো খুবই কঠিন। এই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর রতিন মন্ডল। আসলে সারা রাত নিলেও হাইপার টেনশন আলোচনা শেষ হবে না। আর আমাদের 48 বিসিএস এর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন, আমরা চেষ্টা করব আমাদের সবার শ্রদ্ধেয় ডক্টর রতিন মন্ডলের হাইপার টেনশনের উপর যে বইটা আছে সেটা পৌঁছে দেওয়ার জন্য। এবং আমি কিন্তু ওই দিনও আপনাদের একটা কথা বলেছি যে আপনারা যারা জিপি শুরু করবেন তারা দয়া করে কোনো ফার্মেসিতে বসেন, নিজের সেট আপে চেম্বার করেন। হ্যাঁ, ডায়াগনস্টিক চুজ করা হচ্ছে, যদি নিজের সেট আপ করেন, প্রয়োজনে ফার্মেসিতে বসেন বা ডক্টর রতিন মন্ডলের যে সেট আপ আছে সাহায্য নেন। আমার মনে হয় যে এর ফলে আপনাদের পেশেন্ট অনেক বেনিফিটেড হবে। এবং এই ব্যাপারে যে কোনো হেল্পের জন্য আমার মনে হয় যে ডক্টর রতিন মন্ডল সবসময় প্রস্তুত আছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর রতিন মন্ডল। নাও টু কনক্লুড দ্য সেশন, আমি আমাদের আজকে সম্মানিত চেয়ারপারসন স্যারকে আহ্বান জানাচ্ছি। না, থ্যাংক ইউ। আমি তো অনেক কথা বলা হয়ে গেছে। ডক্টর রথিন তো অনেক সুন্দরভাবে এবং ডিটেইলে বলছে। আমি তো বলছি আমার অনেক প্রশ্ন ছিল, কিন্তু প্রশ্ন করার সুযোগ পাই না, সব বলে বেঁচেছে। তবে এটা ঠিক বিশাল জিনিস, ব্লাড প্রেশার মাপা, ব্লাড প্রেশার চিকিৎসা করা, এটা বিশাল জিনিস। এটা আমরা সবাই জানি, কম বেশ সবাই জানি, কিন্তু এক কথায় বলা যাবে না যে এটা দেওয়া যাবে এটা দেওয়া যাবে না। যে একটা জিনিস ছাড়া, কম্পেলিং ইন্ডিকেশন, কম্পেলিং কনভিন্স ছাড়া খুব বেশি বলা যাবে না। এই যে একটু কথা হচ্ছে যে প্রেগনেন্সিতে ডেলিভারি ইলেকট্রিক মাদারকে অ্যামলোডিপিন বিটা ব্লকার দেওয়া যাবে কি যাবে না, দেওয়া যাবে এটা যেমন ঠিক না, আবার দেওয়া যাবে না এটাও ঠিক না। শুধু দেখতে হবে এগুলা, দেখতে হবে। কারণ আমি তো বলছি যে আমরা গাইডলাইন দেখবো, গাইডলাইন ফলো করবো, চিকিৎসা করবো রুগীটাকে চিকিৎসা করবো। সুতরাং সেইভাবে এক কথায় কোনো কিছু বলা যাবে না। যেমন কতগুলো ইন্ডিকেশন আছে, যেমন প্রেগনেন্সিতে এসিমিন্টর এআরবি দেওয়া যাবে না, এটা ঠিক, কোনো সন্দেহ নেই। আরেকটা কথা হচ্ছে এই ডায়াবেটিক্সে, বিদেশে কিন্তু ফার্স্ট ড্রাগ অফ চয়েস কিন্তু ডায়াবেটিক্স, কারণ ওরা ফলো আপ করতে পারে, ওরা কদিন পর ইলেকট্রাইট করে। আমরা তো সে ফার্স্ট ড্রাগ ডায়াবেটিস হওয়া উচিত না। কারণ একটা কথা, ডায়াবেটিসের দাম বেশি, যেগুলো নাকি ইউজ করা হয় দাম আছে। আর এটা খুব যে ব্লাড প্রেশার বেশি কমায় তা না কিন্তু, আর রিয়েলি হাইপোনাট্রিমিয়া করে, হাইপোনাট্রিমিয়া করে। এটা কিন্তু কোনো, এবং এটা আরেকটা আছে ইম্পর্টেন্সিও করে। বিটা ব্লকের ইম্পর্টেন্সি করে এটা সবাই জানে, কিন্তু হাইপোনাট্রি ইম্পর্টেন্সি করে এটা কিন্তু সবাই জানে না কিন্তু। সব দোষ কিন্তু বিটা ব্লকারের। তো সুতরাং ডায়াবেটিস একটা কম্বিনেশন হিসেবে দেওয়া যেতে পারে, কিন্তু সিঙ্গেল ড্রাগ হিসেবে ডায়াবেটিস দিলে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, বিশেষ করে ওল্ডার এজে, যে আসলে হাইপোনাট্রি হয় কিনা। কারণ হাইপোনাট্রিমিয়া কিন্তু খুব একটা সিরিয়াস ডিসঅর্ডার কিন্তু। তো আমি আর আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ অলরেডি ডক্টর রতন বলে ফেলছে। আমার মনে হয় আজকের প্রেজেন্টেশনে যারা শুধু উপজেলা কেন, যারা কাজ করে তারা না, যারা শুনছে তারা সবাই উপকৃত হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা হাজির ছিল, এবং ডক্টর রথিনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। রথিন ডক্টর রথিন আগের মতোই আছে, তাকে ছাত্র অবস্থা যেভাবে দেখছি, এখন তার তার সিনসিয়ারিটি, তার অনেস্টি এবং পেশার প্রতি আনুগত্য, এটা বরাবরই
আছে, এবং আমি আশা করি সে আরো ভালো করে ভবিষ্যতে। সবাইকে ভালো থাকার জন্য শুভেচ্ছা জানিয়ে, এবং ডক্টর হাসানকে নিয়মিত এসব অনুষ্ঠান আয়োজন করার জন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। সে কোভিড নন কোভিড কোনো আমলে সে থেমা ছিল না, এবং তার এখানে অনেক ধরনের প্রেজেন্টেশন হচ্ছে। আমি আশা করি ডক্টর এহসান তার কার্যক্রম আজীবন চালিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করতে যাচ্ছি।